প্রিয় সুহৃদ, আজকের হিয়ার মাছি আয়োজনের ৭৮তম পর্বে সকলকে স্বাগতম। আশা করছি সকলেই ভালো আছেন। এই বিরাট সৃষ্টির মধ্যে যেদিন অতিথি হয়ে এলাম, একেবারে খালি পত্র নিয়েই এলাম। এলো কেবল সঙ্গী হয়ে একটুখানি পিপাসা। জি, আমি একজন চিত্রশিল্পীর কথা বলছি। শিল্পী কত কষ্ট করে ছবি আঁকেন, তারপর নিজেই মুছে দেন সে কষ্টের হিসাব। শিল্পীর সজীব আত্মা সমজদার পেলে আর একটুখানি বেশি আনন্দ পায় সত্য, কিন্তু সেটা না হলেও কিন্তু চলে। শিল্পীর যথার্থ আনন্দ হচ্ছে ফোটার গৌরবে, বলেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। আমাদের মাঝে আজ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন এমনি একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, যিনি একজন চিত্রশিল্পী এবং একজন শিল্প গবেষক। চলুন তাহলে জেনে নেই অতি সংক্ষেপে আমাদের আজকের এই অতিথি সম্পর্কে। বিশিষ্ট চিত্রশিল্পী, লেখক ও শিল্প সমালোচক মতলুব আলীর জন্ম ১৭ এপ্রিল ১৯৪৬ খ্রিস্টাব্দে বৃহত্তর রংপুর জেলা সদরে। সাহিত্যিক ও সমাজসেবক মোহাম্মদ খেরাজ আলী ও সাজেদা খাতুনের সংসারে। ক্রমান্বয়ে মাধ্যমিক, বিএফএ প্রি ডিগ্রি ১৯৬৯ সনে, বিএফএ ডিইউ ডিগ্রি এবং ১৯৮৭-তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে অঙ্কন চিত্রায়নে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে স্নাতকোত্তর MFA সম্পন্ন করেন। ১৯৭০-এ কর্মজীবনের সূচনা ঘটে ঢাকা থেকে প্রকাশিত ডেইলি পিপল ও সাপ্তাহিক গণবাংলায়। ১৯৭৩ সালে চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে প্রভাষক পদে যোগদান এবং ২০১৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ থেকে অধ্যাপক পদে অবসর গ্রহণ করেন। এখানে উল্লেখ্য যে তিনি অনুষদের নির্বাচিত ডিন হিসেবে ২০১০ থেকে ২০১২ পর্যন্ত নিয়োজিত ছিলেন। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত লেখক, গীতিকার ও নাট্যকার, গণসঙ্গীত রচয়িতা ও সুরকার, শিল্প সমালোচক, প্রাবন্ধিক ও গল্পগ্রন্থ প্রণেতা, সাংস্কৃতিক সংগঠক ও জয়নুল আবেদিন বিষয়ে গবেষণায় সংশ্লিষ্ট ছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রশিল্পের ধারা বৈশিষ্ট্যগত সুনির্দিষ্ট ট্যাগোর আর্ট স্টাইল এবং বাংলায় রবীন্দ্র শিল্পধারা নামকরণের তিনিই একমাত্র প্রস্তাবক। তাঁর গ্রন্থাবলীর সংখ্যা অফুরন্ত। গীতি নৃত্যনাট্য সুন্দর তুমি সত্যের এক নাম ২০২১ সালে, শতগানের প্রথম বই গণগীতি, স্বদেশগীতি, মিশ্রগীতি ২০২২ সালে এবং ছবির কবি, কবির ছবি ও শিল্পের রবি ২০২২ সালে প্রকাশিত হয়, যা উল্লেখ না করলেই নয়। ১৯৬৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত দেশে ও দেশের বাইরে মোট ১০টি একক চিত্র প্রদর্শনী করেছেন এবং বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। স্বনির্বাচিত ২৫০টি চিত্রকর্ম নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগ আয়োজনে করা বন্ধনহীন হৃদয় নদীর গান রেট্রোস্পেকটিভ শো, যা ছিল শিল্পীর ষষ্ঠ একক। শিল্পীর গুরুত্বপূর্ণ আরও একটি প্রদর্শনী ইন কোয়েস্ট অফ আইডেন্টিটি, যা ছিল তার অষ্টম একক, ওয়াশিংটন ডিসিতে আয়োজিত হয়েছিল বাংলাদেশ অ্যাম্বাসির ব্যবস্থাপনায় ২০১৩ সালে। এছাড়াও তিনি জাতীয় এবং আন্তর্জাতিক প্রদর্শনী সহ দেশীয় বিদেশে বহু প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব বর্তমানে লেখালেখি এবং গবেষণার মধ্য দিয়ে পার করছেন তার মূল্যবান সময়। ট্রিও আর্টসের পক্ষ থেকে আমরা এই গুণীজনকে স্বাগত জানাই এবং তার দীর্ঘ জীবন কামনা করছি। দর্শক, আমরা অতি সংক্ষেপে জেনে নিলাম আমাদের আজকের সম্মানিত অতিথি সম্পর্কে। আমন্ত্রণ জানাচ্ছি বিশিষ্ট চিত্রশিল্পী, লেখক এবং শিল্প সমালোচক মতলুব আলীকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? নিউ ইয়র্ক থেকে সুপ্রভাত সবার জন্য। জি, আছি ভালো আছেন? ভালো আছেন, জি। তো ভাইয়া, আপনাকে আমাদের আয়োজনে স্বাগতম। আমরা আজ আপনার কাছ থেকে শুনবো আপনার জীবনের গল্প। হ্যাঁ, জীবনের গল্প তো অনেক লম্বা। জি, হয়তো কিছু বলতে পারবো, কিছু হয়তো বলা জি, হবে না। জি, আমরা খুবই উৎসুক হয়ে আছি আপনার গল্প শুনবার জন্য। তো প্রথমে আমি শুরু করতে চাইছি ভাইয়া, আপনার ছোটবেলা নিয়ে। আপনার ছোটবেলা কিভাবে কেটেছে
আপনার বাবা এবং মা তাদের সম্পর্কে কিছু বলুন আমাদের। ছোটবেলা বলতে আমার জন্ম তো রংপুরে জি, 1943 সনে, এবং আমি এমন একটি পরিবারে জন্মগ্রহণ করেছিলাম যে পরিবারে খুব ছোটবেলা থেকে দেখে এসেছি যে বইয়ের একটা ভান্ডার ছিল আর কি। আচ্ছা, আসলে যেটা মানে খুব স্পেসিফিক্যালি বললে যেটা হয় আর কি, যেটা হচ্ছে যে আমার আব্বা মোহাম্মদ খেরাজ আলী, উনি 1933 সনে একটা ঘোষণা দিয়ে যে মায়েরা না জাগলে দেশ জাগবে না, এরকম একটি ঘোষণা দিয়ে জি, উনি একটি ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রম শুরু করেছিলেন, এবং যে ভ্রাম্যমাণ লাইব্রেরিটি এই আমার জন্ম যে ঘরে, যে জি, স্থানে, ঠিক সেই ঘরে সেই স্থানেই কিন্তু সেই লাইব্রেরিরও জন্ম 1933 আচ্ছা, সনে। আর আমার জন্ম তার বেশ পর 1946 সনে। সুতরাং আমি যখন বড় হই জি, তখন মানে যখন আমি লেখাপড়া শুরু করি, সেই সরা থেকে শুরু করে জি, এরপরে, তখন জি, কিন্তু সেই লাইব্রেরিটি সেখানে ছিল। আচ্ছা, এবং পরবর্তী সময়ে এই ভ্রাম্যমাণ লাইব্রেরি, যেটার বৈশিষ্ট্য ছিল যে উনি নিজেই ওই ঘাড়ে করে বই নিয়ে আহ, ঘরে ঘরে যেতেন, এবং সেই নারী জাতির ওই ওই যে সদস্য, বিশেষ করে যারা প্রতিটি পরিবারের জ্যেষ্ঠ নারী সদস্য ছিলেন, জি, যাদের ওই ঘর সংসারের পরে মানে বসে বা গসিপ করে সময় কাটতো, জি, উনি সেই সময়টা তাদের হাতে বই দেওয়ার চেষ্টা করেছেন। বাহ! কি দারুণ। এই লাইব্রেরিটি চলে হচ্ছে 20 বছর। আচ্ছা, 1952 সালে এটি কার্যক্রম বন্ধ হয়ে যায়, ওনারও বয়স হয়ে গিয়েছিল। আর খুব অদ্ভুত ব্যাপার যে আমাদের কোনো সহযোগিতা তিনি কিন্তু এই তার যে লাইব্রেরির ক্ষেত্রে নেননি। এই হচ্ছে আচ্ছা, বিষয়টি। আর মার কথা হচ্ছে যে আমার আব্বা এমনি সাহিত্যিক ছিলেন, উনি জি, নিয়মিত লিখতেন। আর আমার মা খুব অল্প বয়সে আমাদের ছেড়ে চলে যান, তখন তার 45 বছর বয়স। এবং হুম, ওনার একটা কথাই আমার খুব বেশি মনে পড়ে, যে উনি এই যে যে পাড়া মহল্লা রংপুরের সেই আগের দিনে তো এরকম ছিল যে এ বাড়ির সাথে ও বাড়ির যোগাযোগ, ও জি, বাড়ির জি, সাথে সে বাড়ির যোগাযোগ, এরকম ছিল। হ্যাঁ, তো সেই সময় আমার মার একটা অবস্থান ছিল, হুম, মানে সকলের কাছে, সব পরিবারে, সব বাড়ির সঙ্গে মার একটা সম্পর্ক ছিল, এবং আমার মাকে সবাই শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। আর আমার মাও সেই সবার জন্য খুব উদার হৃদয় ছিল। হুম, এইটুকু আমার শুধু মনে পড়ে, এই আর কি, আচ্ছা, মা বাবার আচ্ছা, সম্পর্কে। আর সেইখান থেকে আমি জিলা স্কুলে ভর্তি হই রংপুর। সেখান থেকে আমার সেই ছাত্র জীবন, শিশুকালের যে ছাত্র জীবন, সেটা জি, শুরু হয়। জি। ওখান থেকেই আমি এসএসসি। তারপর তো তারপর তো আপনি কারমাইকেল হ্যাঁ, কলেজে তারপরে আমি কারমাইকেল কলেজে ভর্তি হয়েছিলাম। ছোটবেলা থেকেই আমার মানে ভর্তি হওয়ার একটা পরিকল্পনা ছিল, আমাদের ফ্যামিলির পক্ষ থেকে ছিল, আমার পক্ষ থেকে ছিল, যে আমি ঢাকায় গিয়ে আর্ট কলেজে পড়ব। ও তো মানে সেটা ছোটবেলা থেকে আপনার আগ্রহ ছিল আর্টের প্রতি। ভীষণ রকম। তা ও আমি তো সায়েন্সে পড়তাম। তা জি, আমার যেহেতু ভর্তি হতে দেরি হয়ে যায় ১ বছর, জি, সেই জন্য ওই সময়টা আমি তো আর বসে থাকবো না। তখন হুম, আমি এই রংপুরের বিখ্যাত কারমাইকেল কলেজে ভর্তি হই। আচ্ছা, আচ্ছা, তো এবং ওই একই সেশনে আমি পরে ঢাকায় এসে ভর্তি হই ৬৪-৬৫ সেই শিক্ষাবর্ষে। আচ্ছা, আচ্ছা। এই আর কি। তারপরেই তো আমার সেই চারুকলা, ঢাকাবাসী জীবন, এবং আমি ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসকে বলি যে আমার ২য় জন্মস্থান। আচ্ছা, এবং সেই ক্যাম্পাস থেকেই আমার আ মানে আমার বিকাশ যেটাকে বলবো আমি, হুম, যদিও তখন আমার ১৭ বছর বয়সে আমি ক্যাম্পাসে আসি। আচ্ছা, তারপরে তো নানা ইতিহাস। জি। তো তখন আপনি ঢাকায় চলে আসেন। বাবা-মা তো রংপুরেই ছিলেন। তো হ্যাঁ, আপনি ঢাকায় এসে ওই ঢাকা ইউনিভার্সিটি আমার বড় ভাইরা ছিলেন। জি, তো সেখান থেকে আপনার শুরু হয়। ওনারাই আমাকে উৎসাহিত করেন। আর আচ্ছা, আমার এক ভাই তখন করাচিতে থাকতেন। আচ্ছা, আ অ উনি আমাকে খুব উৎসাহ দিতেন এই আচ্ছা, চারুকলায় ভর্তি হওয়ার জন্য। জি। তো আপনার ভাইরাও কি কোনোভাবে সংস্কৃতির সাথে জড়িত ছিলেন বা আছেন?
আমরা তো ৯ ভাই। জি, তার মধ্যে এখন আমরা ৩ ভাই শুধু আছি, যারা এখন আমরা নিউ ইয়র্কে আছি। তো আচ্ছা, আমার প্রত্যেক ভাইয়ের মধ্যেই কম বেশি এই শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া এসব ছিল আরকি। আচ্ছা। মানে ছিলই। এখানে যে হুম, ভাইদের ছবি দেখানো জি, হচ্ছে, জি, তো তাদের মধ্যে সবাই আ মানে কম বেশি হুম, মানে শিল্প সংস্কৃতি তো ছিলই, আর খেলাধুলাটাও ছিল। আচ্ছা, বিশেষ করে দারুণ। আমার ইমিডিয়েট ছোট যে ভাই মঞ্জুর জি, আলী আর নন্টু, হুম, তো সে খুব ভালো একজন অ্যাথলেট ছিল, এবং এখানে আ ঢাকায় যখন সে চলে আসে, তখন সে এখানে খুব জাতীয় বা টিমে সে খেলতো আরকি। আচ্ছা, তো সে নেই, সে আমার আ আগেই চলে গিয়েছে এখানে ইউনিভার্সিটি। হুম, আচ্ছা, আচ্ছা। তো ভাইয়া চারুকলা অঙ্গন। চারুকলা অঙ্গন আপনার জীবনের একটি বৃহত্তর অংশ। হ্যাঁ, আমি বলব যে বৃহত্তর শুধু না, মানে হ্যাঁ, আ এটা এভরিথিং। যেন আমার মনে হয় যে আমার জি, কর্মজীবনের এবং আমার যে শিল্প, সাহিত্য, সংস্কৃতি চর্চা, তার মানে পুরো সময়টাই বলা বলা চলে যে আমার জি, এই চারুকলা কেন্দ্রিক, এবং হুম, চারুকলার ২ টি দিক আছে। একটি হচ্ছে যে আমি যেহেতু আ চারুকলা আ অনুষদে চাকরি থেকে আমি রিটায়ার করি ২০১৩ সালে। জি, তার আগে এটি ছিল, আমি যখন ১ম ভর্তি হই সেই হুম, ৬৪-৬৫ শিক্ষাবর্ষে, জয়নুল আবেদীনের আর্ট কলেজ বলে পরিচিত ছিল কিন্তু। নাম ছিল চারু ও কারুকলা ও মহাবিদ্যালয়। আচ্ছা, জি, সেখানে ভর্তি হই। ভর্তি হুম, হওয়ার পরে ধাপে, ধাপে এটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হুম, অ্যা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হয়। তো এই প্রত্যেকটি ধাপেই আমি জড়িত ছিলাম, জি, একেবারে মানে আষ্টে-পৃষ্ঠে জড়িত, যেটাকে হুম, বলে। হুম, এবং আমার যে সবচেয়ে বেশি যেটা মনে পড়ে, যে সেটা হচ্ছে যে আমি এই চারুকলায় চেষ্টা করেছিলাম যে চারুকলার যারা ছাত্রছাত্রী আমাদের, এবং সেই ছাত্রছাত্রীদের মধ্যে এরা প্রত্যেকেই প্রতিভাবান আমার হুম, ছাত্রছাত্রী। কেউ জি, গান করতো, কেউ নাটক করতো, বাইরে নাটক করতো। হুম, তারপর এই সাহিত্য চর্চা করতো, হুম, তারপরে ছবিতে আঁকতো, তারা সবাই। তা আমার যেটা একটা লক্ষ্য ছিল যে আমি সবসময় একটা বিষয়ে আমার খুব আপত্তি ছিল, যে সেটা হচ্ছে আমাদের যে জি, বকুলতলায় কিন্তু সারা বছর অনুষ্ঠান লেগেই থাকতো। হ্যাঁ, কিন্তু বাইরের মানুষরা বলত, "চলো চারুকলায় যাই। চলো চারুকলার অনুষ্ঠান দেখতে যাই।" আ হুম, বর্ষাবরণ, জি, তারপরে সেই শারদীয় উৎসব, হুম, তারপরে অন্যান্য যত অনুষ্ঠান। হুম। এগুলো কোনটাই কিন্তু আমাদের অনুষ্ঠান ছিল না। এটা বাইরের প্রতিষ্ঠান এসে ও করত। আচ্ছা, আচ্ছা। তো সেই জায়গায় আমি একটা চেষ্টা করি, এটা ইংলিশ শব্দটা বললে ভালো হবে, ব্রেক থ্রু। যে আমি চেষ্টা করলাম যে আমাদের হুম, ছেলেমেয়েরা তো গান গাইতে পারে, আমাদের হুম, ছেলেমেয়েরা তো আবৃত্তি করতে পারে, এক্সাক্টলি হ্যাঁ, তারপরে অভিনয় করতে পারে। তো জি, তারা কেন নিজেদের অনুষ্ঠান করবে না? তা হুম, আমি রাইট, বেশ মানে একাধিক অনুষ্ঠান আমি করেছি আমার এই পুরো কর্মজীবনে। আমি আচ্ছা, আ পহেলা বৈশাখ তো আমাদের ওখানে হতই হুম, এমনিতে। কিন্তু আ যে ২১শে ফেব্রুয়ারির অনুষ্ঠান, তারপরে ১৬ই ডিসেম্বরের অনুষ্ঠান, জি, এগুলো আমি ওখানে বেশ করি, এবং আ আমি যেহেতু নিজে গান লিখতাম, সুর করতাম, জি, এবং আমি আমার গান ছেলেমেয়েদেরকে দিয়ে গাওয়াতাম। তারপরে অন্যান্য যে বিখ্যাত গান সেগুলো গাওয়া হতো। হুম, আ সবই করতাম। তা এখন আমার খুব সেই দিনগুলোর কথা মনে পড়ে। হুম, তা অবশ্যই। এখন আসলে অতটা হয় কিনা আমি ঠিক জানি না। নিজস্ব ও অনুষ্ঠানের মধ্যে যেটা বলছি। জি, নিজস্ব অনুষ্ঠানের মধ্যে যেমন আমাদের এখন সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান হয়ে গেছে। সেটা হচ্ছে মঙ্গল শোভাযাত্রা, হুম, তার হুম, বর্ষবরণের যে অনুষ্ঠান, হুম, জি। এগুলো আরকি। তো কিন্তু সেটা চারুকলা সরি ভাই, চারুকলা ইনস্টিটিউট তো যখন আগে আপনার পয়লা বৈশাখ সেলিব্রেট করা হতো, তখন দেখতাম যে ওরা আপনার ওই যে কি বলে? বিভিন্ন রকমের প্ল্যাকার্ড নিয়ে তারপরে এগুলো তো অনেক হ্যাঁ, আগে থেকেই হয়ে এসছে। জি, না, অনেক আগে থেকে না। এটা আমাদের তো বা এই প্রতিষ্ঠান তো মানে প্রতিষ্ঠা লগ্ন হচ্ছে ১৯৪৮ সাল। জি, জি, জি। তো মানে ওই এটা সময় না ৬০ এর দশক হ্যাঁ, থেকে আমাদের এই
শুরু হয়ে কার্যক্রম। হ্যাঁ, হ্যাঁ। তো এটা তো এখনো চলছে আমি মনে হ্যাঁ, করছি। এটা চলছে। হ্যাঁ, এটা হ্যাঁ। চলছে এবং শুধু সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। আর জি, সারা দেশে কিন্তু এখন এই আমাদের যে পহেলা বৈশাখ জি, যেটা আমরা শুরু করি, সেটা হুম, সারা দেশেই কিন্তু এখন প্রত্যেকটা আ এলাকাতেই তো আমাদের চারুকলা প্রতিষ্ঠান আছে। হুম, তারা করে। আমাদের ছেলেমেয়েরা মানে আমরা এটাকে আরো বৃহত্তর ক্ষেত্রে যদি উল্লেখ করি যে হুম। আমাদের ছেলেমেয়েরাই কিন্তু এই অনুষ্ঠানটা ধরে রেখেছে। জি, একটা এই চমৎকার, হ্যাঁ, চমৎকার একটা উদ্যোগ। হ্যাঁ, এর মানে এরকম আর হয় না, যা বলব আমি। খুবই সুন্দর। তো একই সাথে আপনি শিল্প সংস্কৃতির নানা শাখায় বিচরণ করছেন। সো এই সংশ্লিষ্টতা কিভাবে হলো? এটা ছোটবেলা থেকেই যেহেতু জি, আমি জড়িত, আমি খুব ছোটবেলায় ছবিতে আঁকতামই। ছবি হুম, আঁকাটা আমার ছিল। আর গানের বিষয়টা হচ্ছে কি, আমি খুব মানে বেশ এটা আমার আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। হ্যাঁ? আচ্ছা, ওই ছন্দের হ্যাঁ, জাদুকর আ সেই তার যে একটা সু ঝর্ণা একটা সুন্দর কবিতা ছিল। ঝর্ণা, ঝর্ণা হুম, সুন্দরী ঝর্ণা, তরলিত চন্দ্রিকা চন্দনবর্ণা। হ্যাঁ? সত্যেন্দ্রনাথ দত্ত। তো এখন হুম, আমি ওই আ আ আমার তো অনেক সময় দেখা গেছে যে আমার ছোট ভাই অর্থাৎ শিশু বাচ্চা যাকে কোলে নেওয়া যায়। তারপর হয়তো আমার জি, বড় ভাইয়ের ছেলে-মেয়ে তারাও আমাদের ওই বাড়িতেই তাদের জন্ম হলো এবং তারা ছোট ছিল। তা আমি বাচ্চা কোলে নিয়ে হয়তো ঘুম হুম, পাড়ানোর ছলে আমি না গান গাইতাম। তো সেইখানে আমার আচ্ছা, হঠাৎ দেখি আমার কণ্ঠে সেই ঝর্ণা সুর, গানটি সুরারোপিত হয়ে গেল। ঝর্ণা, হ্যাঁ, ঝর্ণা সুন্দরী ঝর্ণা, তরলিত চন্দ্রিকা চন্দন বর্ণা। তখন তো আমি স্কুলে পড়ি। হ্যাঁ, এই গান এটা আমি সুর করলাম। খুব ইন্টারেস্টিং। এটা কিন্তু সুর করার জন্য সুর করা নয়। এটা হ্যাঁ, সুরটা হয়ে গেল। হয়ে তা গেল পরে অটোমেটিক্যালি, হ্যাঁ, হ্যাঁ, পরে হুম, আমি যখন মানে ছোটবেলাতেই যখন আমি রংপুর থেকে ঢাকায় বিভিন্ন পত্র-পত্রিকায় লেখা পাঠাতে শুরু করলাম, তখন একদিন আমি ওই সুরটাকে ধরে গান লিখলাম। হুম, রোদ্দুর, হুম, রোদ্দুর আয় আয় রোদ্দুর, শীত যা চলে যাবি যাস কদ্দুর। তখন আমি ক্লাস 8 এ পড়ি। তা সেই আচ্ছা, কবিতাটা ছাপা হলো ইয়েতে কি বলে ওই পত্রিকায়, একটা ছোটদের পাতায়। ঢাকায় একটি ছোটদের পাতায় ছাপা আচ্ছা, হলো। সেটা মানে আমি আচ্ছা, শুরু করে খুব অদ্ভুত ব্যাপার। আমার মেয়ে আ আলী হুম, পুষ্পিতা মুড়ি, ও যখন ১ম গান গাইতে গেল রেডিওতে, তখন সে ক্লাস 8 এ পড়ে। আমাকে বলল যে, "আমি একটু যাবো, আচ্ছা, ওই কলকাকলি হ্যাঁ, এটাতে করে।" আমি বললাম, "তুমি তাহলে আমার গান যদি গাও, আমি তোমাকে নিয়ে যাবো।" তখন ওকে আমি সেই আচ্ছা, হ্যাঁ, ওই গানটা শিখিয়ে দিলাম। তা আমি আমার এই চমৎকার, ক্লাস 8 এ পড়ার সময়ের যে গানটা লেখা, সেই গানটা ও হুম, গাইলো ওর ক্লাস 8 এ পড়ার সময়। হ্যাঁ? আচ্ছা, এটা এটা বাহ! এটা এইজন্যই বলছি যে এইভাবেই কিন্তু যেমন গানে আমি জড়িয়ে মানে থেকে গেলাম। লেখায় তো আমি আছি। আর আমি তো আর্ট কলেজে হুম, পড়ি। সুতরাং সবটা মিলে এই শিল্প, সাহিত্য, হুম, সংস্কৃতির যত শাখা আছে এটা হ্যাঁ, আমি মানে এটা আমার অধিকারে চলে আসলো আরকি। হুম, এবং হুম, সেই হুম, সেই সবচেয়ে ধারাবাহিকতা কিন্তু এখনো চলছে। জি, জি, এখনো চলছে। আচ্ছা। তো ভাইয়া আপনার সেই সাড়া জাগানো গণসংগীত, লাঞ্ছিত নিপীড়িত জনতার জয় এর রচয়িতা আপনি। কোন পরিপ্রেক্ষিতে এমন একটি রক্ত গরম করা গান লিখেছিলেন? সে সম্বন্ধে একটু বলুন। আচ্ছা আমি একটা হুম, কাজ করি। ওটা ওই হ্যাঁ, ওই গানটার কথা আমি একটু বলতে চাই। হুম, তো এখানে আমার আমার এই মুক্তিযুদ্ধের সময় তো আমি ডায়েরি লিখতাম। তা আচ্ছা, সেই ডায়েরিরই একটা আ অংশ হচ্ছে হুম, হুম, আমার ওই গানটা। কারণ আচ্ছা, এই গানটা লেখা হয়েছিল ঠিক সারেন্ডারের সময়। তো তার আগে এটা হুম, যে আকস্মিক চলে এসছে গানটা, এটাও হ্যাঁ, মনে করছি না। তা এখন আমার হাতে আমার এই মুক্তিযুদ্ধের ডায়েরি যে হানাদার কবলিত দিনে, এটা নিউ ইয়র্ক থেকেই প্রকাশ আ করা হয়েছে। জি, তা সেইখানে একটা জায়গায় আমি একটা লিঙ্ক পেলাম। হুম, আমার এই গানের একটা লিঙ্ক। অনেকে জিজ্ঞেস করে যে, "হঠাৎ করেই কি আপনি এই গানটা লিখলেন?" হ্যাঁ, আসলে হঠাৎ করে নয়। তা আমি এখানে কয়েকটা লাইন একটু পড়ে শোনাই এই জায়গাটা। জি, 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 অবশ্যই। নাহলে গানের লিঙ্কটা আমি পাচ্ছি এখানে। হ্যাঁ, হ্যাঁ, এটা ওই ঠিক শেষের দিকে মানে মুক্তিযুদ্ধ তখনও চলছে।
আচ্ছা। তো ওই সেই সময়ের অংশটা একেবারে যা লেখা ছিল তখন সেই অনুযায়ী বইটা ছাপা হয়েছে। আচ্ছা। যদিও সূর্যোদয়ের পথে পূর্ব দিগন্তে ছুটে চলা আমাদের, ক্রমাগত চলুক বৃষ্টি অবিরাম, ঘন বর্ষার মেঘে ঢাকুক উন্মুক্ত আকাশ, আমরা তবু গাইব প্রভাতী গান। অন্বেষণী আনন্দ প্রবাহে স্নাত, সূর্য শিখার নেশায় বিভোর আমরা, তবুও গাইব আগমনী, পরম আকাঙ্ক্ষিত সফলতা শুভেচ্ছার ডালা হাতে। আমরা অনিশ্চিতকালের জন্য হলেও আশার স্বপ্ন দেখব, জানি বিফলে যাবে না এই মানসিক শ্রমের প্রতীক্ষা। কারণ যতই অনিশ্চয়তা থাক বা হোক না করুক কেন সুদীর্ঘকাল অপেক্ষা করে থাকা, মন তবু সুনিশ্চিত তাকে থাকতে হবে না তো বসে চিরটাকাল, তার উন্মুখতার অবসান ঘটবেই একদিন। বিজয় মাল্য সে পাবেই পাবে, একদিন বিজয় মাল্য সে পাবেই পাবে, আমাদের বিজয়ের গানে মুখর হবে আকাশ বাতাস দিক দিগন্ত। বাহ! এই যে এখানে এই যে বিজয়ের গানের কথাটা চলে আসলো, জি, বিজয়। এরপরে এরপরে আমি দেখছি আমার ডায়েরিতে 15/9/1971, তারপরে হুম, তো 16 ডিসেম্বর। জি, তাহলে 3 দিন আগেই, 4-5 দিন আগেই বোধহয় আমি ওই কথাগুলো লিখেছিলাম। তা আমি আচ্ছা। তো তখনও জানি না যে আমি একটি গান হ্যাঁ, লিখবো এবং হ্যাঁ। আমাদের বিজয়ের গানে মুখর হবে আকাশ বাতাস। এটা আমার পড়ে শোনালাম এই কারণেই হুম, হুম, হুম। যে মুক্তিযুদ্ধ যখন ঠিক শেষের 16 ডিসেম্বরে যে সারেন্ডার যখন হচ্ছে, জি, তো সেই সময় একটা স্টেজে আমি সকাল পর্যন্ত লিখেছিলাম এবং বিষয়টা হচ্ছে যে কখন যে মুক্তিযোদ্ধারা আমাদের এই শহরের মধ্যে ঢুকে সেই হুম, পটকার মতো করে গোলার আওয়াজ, মানে ইয়ে ফায়ার করছে আর কি। জি, সেই আওয়াজটা আমরা ২ দিন আগে তো ওই আওয়াজে আমরা ভয় পেতাম। যে হুম, বোধহয় ঢুকে গেল। এই জি। বোধহয় রাজাকাররা আমাদেরকে মিলিটারিরা জি, আলবদর এরা বোধহয় আমাদেরকে আক্রমণ করল। জি, কিন্তু আ আ যখন এই আওয়াজটা যখন আসছে বুঝতে পারিনি যে কখন যে পরিবর্তিত হয়ে হুম, মুক্তিযোদ্ধারা সেই ব্ল্যাঙ্ক ফায়ার করছে। তো আচ্ছা, সেই সময় ওই সারেন্ডারও কিন্তু তখনো হয়নি। হুম, মানে সারেন্ডার প্রক্রিয়া চলছে। এটা আচ্ছা, এটা বেশ সকাল থেকেই শুরু হতে একটা বিকেল পর্যন্ত, দুপুর পর্যন্ত ছিল। এই সময়েই কিন্তু আমি লালচিত্র লিখিত জনতা গানটা লিখি। বাহ! হ্যাঁ? এবং এটা বেশ অসাধারণ। স্বতঃস্ফূর্তভাবেই লেখা। এটা কোনো জি, ফরমাইশি গান না। এবং হ্যাঁ, আমি যেটা দাবি করি, আমি যেটা বলি সবসময়, আগেও বলতাম না। এখন তো বয়স-টয়স হয়ে গেলে তখন এই কথাগুলো আসে। যে জি, এইটাই কিন্তু ১ম বিজয়ের গান যেটা আচ্ছা। স্বাধীন বাংলার মাটিতে বসে লেখা। ও! বাংলার মাটিতে অসাধারণ। বসে লেখা। জি, এটা হচ্ছে ১ম বিজয় গান। আরেকটা গান আছে যেটা হুম, রেডিওতে প্রচারিত হয়েছিল। বিজয় নিশান উড়ছে ওই। হুম, জি, জি, সেটা হচ্ছে সে বাংলাদেশ বেতার আমাদের যে তারা প্রচার করে জি, এসে সারেন্ডারের পাশাপাশি সময়ে। আর এই আচ্ছা। গানটা আমি লিখেই আমার ঢাকা শহরে বসে স্বাধীন দেশের স্বাধীন স্বাধীন মাটিতে বসে নাগরিক। এই গানটা আমি জি, তৈরি স্বাধীন লিখে মাটিতে বসে। পরে এই গানটা সুর করেন আমাদের শেখ লুৎফর রহমান। জি, এবং আমি আমার ছোট ভাইয়ের কথা আবার আসবে যে আমার ছোট ভাই মঞ্জুর আলী নন্টু। সেই আমাকে বলল যে, "তোর নতুন গানটা কোথায়?" হুম, সেই গানটা তখনও মানে ডিসেম্বর চলছে। ও জি, মুক্তিযোদ্ধা ছিল। ও ১৭ তারিখে ঢাকায় চলে আসে। এসেই ও! সে বলল যে, আ আমি বললাম যে, "একটা গান লিখে ফেলছি।" হ্যাঁ, তো বলল, "এই গানটা জি, দে, লুৎফর ভাই গান চাইছেন আমার কাছে।" তা দিলাম। আচ্ছা। তারপরে একদম আমি অবাক হয়ে গেলাম যে লুৎফর ভাই কখন শুট করলেন, কখন গাওয়া হলো। তো ১ম গেয়েছিল এটা মিউজিক কলেজের ছেলে ম্যাডাম। লুৎফর ভাই ওদেরকে ১ম। আচ্ছা, জি, তারপরে এই আরকি সাড়া জাগানো মানে কি? কথা হচ্ছে যে এরপরে তো অজস্র গান হয়েছে বিজয়ের। হুম, এরপরে ফরমাইশি গান রেডিওতে, টেলিভিশনে, সিনেমায় বিভিন্নভাবে তো গান লেখা হয়েছে। জি, জি, কিন্তু এই গানটার ভূমিকাটা অন্যরকম। আর এটা বিশেষ করে আমি শেখ লুৎফর রহমান লুৎফর ভাইয়ের কাছে ঋণী এই জন্যে যে উনি এই গানটা সুর করেছিলেন এবং উনি গেয়ে বেড়াতেন নিজে। এবং যখনই যাকে শেখাতেন হুম, উনি হারমোনিয়াম নিয়ে জি, ধরতেন এবং সঙ্গে, সঙ্গে উনি এই গানটা করতেন। গাইতেন। এই বাহ! বাহ!
হ্যাঁ, কিন্তু এই গানটা সারা জাগানো এই কারণে যে আরো আমার কাছে মনে হয় যে এই গানটি মানুষের হৃদয়ে গেঁথে আছে, তাই না? প্রথম থেকে লাঞ্ছিত নিপীড়িত হ্যাঁ, জনতার এখনো জয়। গায়, এখনো গাওয়া হয় এটা জি, সঙ্গে। এখন এবং এই গানটা শুনলে পরে মানে ওই যে রক্ত গরম করা যে শরীরের যে লোমগুলো মানে দাঁড়িয়ে যায় এরকম আর কি একটা গান। তো ভাইয়া আমরা এই গানটি একটু শুনতে চাই, দর্শকদের সাথে একটু শেয়ার করি। আচ্ছা, তারপর আছে। আবার আমাদের গল্পে ফিরে আসছি। লাঞ্ছিত নিপীড়িত জনতার জয়, শোষিত মানুষের একতার জয়। লাঞ্ছিত নিপীড়িত জনতার জয়, শোষিত মানুষের একতার জয়। রাখবো না শোষণের চিহ্ন, রাখবো না কলুষতা দৈন্য। রাখবো না শোষণের চিহ্ন, রাখবো না কলুষতা দৈন্য। থাকবে না দারিদ্র দীনতার ভয়, না থাকবে না দারিদ্র দীনতার ভয়। জয় নিপীড়িত মানবের জয়, জয় জয় নিপীড়িত মানবের জয়। জয় নিপীড়িত মানবের জয়, জয় জয় নিপীড়িত মানবের জয়। মানুষের বাঁচবার অধিকার কেড়ে নিয়ে যারা করে জীবনের পথ অবরুদ্ধ, অসহায় শোষিতের সঞ্চিত শক্তিতে ভাঙি তার শোষণের মহলটা শুদ্ধ। মানুষের বাঁচবার অধিকার কেড়ে নিয়ে যারা করে জীবনের পথ অবরুদ্ধ, অসহায় শোষিতের সঞ্চিত শক্তিতে ভাঙি তার শোষণের মহলটা শুদ্ধ। মেহনতি জনতার ঐক্যে আমরা এগিয়ে যাই লক্ষ্যে, মেহনতি জনতার ঐক্যে আমরা এগিয়ে যাই লক্ষ্যে। ক্ষমতার দম্ভের তাই পরাজয়, আজ ক্ষমতার দম্ভের তাই পরাজয়। জয় মানবতা সাম্যের জয়, জয় জয় মানবতা সাম্যের জয়। জয় মানবতা সাম্যের জয়, জয় জয় মানবতা সাম্যের জয়। লাঞ্ছিত নিপীড়িত জনতার জয়, শোষিত মানুষের একতার জয়। লাঞ্ছিত নিপীড়িত জনতার জয়, শোষিত মানুষের একতার জয়। শোষিত মানুষের একতার জয়, শোষিত মানুষের একতার জয়। শোষিত মানুষের একতার জয়। বাহ, কি অসাধারণ, দারুণ গান, দারুণ, যেমন কথা তেমন সুর। এটা একটু কোরাস শুনতে পারলে আরো ভালো লাগতো। জি, এটা বোধহয় একক গেয়েছেন কেউ, না? হ্যাঁ, আসলে অনেকেই তো গেয়েছে, এটা কার কণ্ঠ আমি ঠিক বুঝতে পারলাম না। জি, তবে এটা এই মানে যেহেতু মানে অনেকেই গিয়েছে, ওই ইউটিউব খুললেই দেখা যায় যে একটা পর একটা গাওয়া হয়। তো সব জায়গায় আমার একটু কথা আছে এই প্রসঙ্গে, যে গানের কথা তারপরে গানের সুর দুটোই অনেক সময় খুব ভুল করে গাওয়া হচ্ছে। তারপরে গানের কথাও মানে অন্যরকম, যেমন আমার যেখানে হয়তো আছে যে জয় মানুষের জয় না, জয় মানবের জয় যেখানে আছে, মানব আরো ব্যাপক হয়ে যায়। তো মানবের জয়, তো সেটা অনেকেই মানুষের জয় বলছে। তারপরে এই ধরনের আর কি। আর ওই হারমোনাইজ করার সময় হারমোনাইজেশনটা আরো একটু উপরে, এটা লুথর ভাই যেভাবে করতেন আর কি। আর সুরও ভুল আছে অনেক, মানে এই গানটার কথা বলছি না, আরো অনেকে যে গিয়েছে যারা কোরাস গিয়েছে, ভালো বড় প্রতিষ্ঠান থেকে গিয়েছে, কিন্তু সঠিক গাওয়াটা হয়নি। আমার খুব ইচ্ছা আছে যে এটা এই স্বরলিপি সহ এই গানের একটা সঠিক সুরের আমরা প্রকাশ করবো, এরকম একটা প্ল্যান আছে। জি 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 জি, খুবই জরুরি, প্লিজ করেন, হ্যাঁ করা উচিত। তো ভাইয়া, আমি এই গানটা যেমন অনেকের মুখে শুনেছি, ইভেন অনেক বড় বড় শিল্পীদের কণ্ঠেও শুনেছি, তাদের গাওয়ার সুরটাও কিন্তু একটু ডিফারেন্ট। ওই যে মানে ইয়ে হয়ে গেছে একটু একটু করে। হ্যাঁ, মানে
কেন? ওনারা তো এত বড় শিল্পী ধরেন যারা ইভেন কণ্ঠযোদ্ধা ছিলেন। এটা হচ্ছে কি এটার হ্যাঁ, বিষয় মানে না শুনে, শুনে হয়তো। মানে যতদিন লুথর হয়ে ছিলেন, উনি যখন শেখাতেন ওনার সামনে তো আর কেউ ভুল সুর গাইতে পারত না। হুম, হ্যাঁ? ওনার সঙ্গে কিন্তু কথা হচ্ছে যে এখন কত বছর হয়ে গেল এই গানটা সৃষ্টি হয়েছে। জি, সেই কি বলে আ ৭২ সালের শেষ ডিসেম্বরের শেষ সপ্তাহ, তারপরে মানে আমি তো সারেন্ডারের সময় লিখলাম। আর জি, উনি শুরুটা করতে, করতে মনে হয় ডিসেম্বরটা পেরিয়ে গিয়েছিল এবং আচ্ছা। আ জানুয়ারি মাসে আমি ১ম শুনি এটা। তো হুম, তারপরে কতগুলো দিন চলে গিয়েছে। হুম, এখন কেউ তো আর শিখে গাইছে না। শুনে, হ্যাঁ, শুনে হয়তো মনে থেকে হয়তো হ্যাঁ, আরে ওই গানটা গাইলে তো ভালো হয়। বলে জি, যেরকম হ্যাঁ, মনে আসছে সেইটাকে হ্যাঁ, ধরে চর্চাটা হয়তো না থাকে। ইভেন দেখা যাচ্ছে যে টিচার যারা গানের সঙ্গীত হুম, শিক্ষক, হুম, তারা দেখা গেছে যে তারা আ হয়তো তাদের ছেলেমেয়েদেরকে শেখাচ্ছে, তাদের ছাত্রছাত্রীদেরকে ওই হুম, নিজে যে ভুলটা জানে সেটাই শিখিয়ে দিচ্ছে। জি, জি, এই এক সমস্যা। হ্যাঁ, এটা সেই। না, এই জিনিসগুলোর প্রতি একটু সচেতন হওয়া উচিত আমাদের। তো আম ভাইয়া শিল্পাচার্য জয়নুল আবেদীন, তার তো সান্নিধ্যে আপনি এসেছেন এবং খুব কাছে থেকে তার সান্নিধ্য পেয়েছেন। তাকে নিয়ে বেশ কয়েকটি বই বের করেছেন এবং প্রচুর গবেষণা করেছেন। তার সম্পর্কে আমরা একটু জানতে চাই আপনার কাছে। না আমরা আমরা যখন ৬৪-৬৫ শিক্ষাবর্ষে ভর্তি হলাম চারুকলায়, তখন শিল্পাচার্য জয়নুল আবেদীন উনি তখনও শিল্পাচার্য নন। আ হুম, উনি আমাদের আ অধ্যক্ষ ছিলেন। সেই চারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন আরকি। তো উনি ৬৭ সালে ওই ওখান থেকে কি বলে আ স্বেচ্ছা অবসর গ্রহণ করেন। আচ্ছা। করে চলে যান। ওনার কি কারণে উনি গিয়েছিলেন, তারপরে কি আ পিছনে কাহিনী কি ছিল, কেন হুম, উনার আরো ৪ বছর চাকরি ছিল। তো উনি কেন হুম, উনি ওই সময় অবসর গ্রহণ করলেন, যেটা তার নিজের গড়া প্রতিষ্ঠান। জি, তারপরেও যাই হোক আরকি আমরা অনেকভাবে এটা সামনে আনার চেষ্টা করেছি যে উনি ক্ষোভ, মর্মবেদনা, তারপরে তার যে কষ্ট, অভিমান সবকিছু মিলে তাকে এই সিদ্ধান্তটা নিতে বাধ্য করেছিল আরকি। জি, তো আমরা চেষ্টা করেছিলাম উনি তো আমাদের ক্লাস মাঝে মধ্যে যেতেন। উনি কিন্তু ক্লাস নিতেন না। আচ্ছা। প্রিন্সিপাল হ্যাঁ, উনি ক্লাসে মাঝে মধ্যে যেতেন আরকি। হুম, আমরা উনি কি বলে ওই আশা করতাম যে উনি কখনো আসলে আমাদের খুব ভালো লাগতো ওনাকে। যে উনি হুম, আসলে কি বলেন জি, আমাদেরকে মানে ঠিকমতো আমরা করছি কিনা ইত্যাদি হুম, এইসব। তো যাই হোক কিন্তু আমার সাথে যে কানেকশনটা আরকি জি, সেটা হলো যে ৬৭ সালে উনি যখন ইয়ে করলেন কি বলে উনার বাসায়ও তো আমি গেছি একাধিকবার। আচ্ছা। তারপরে কি বলে আ উনি ক্লাসে এসেছেন তখন তার সাথে কথা হয়েছে। তারপরে উনার রুমে বসে আমরা মিটিং করেছি। আমি হুম, উনার প্রতিকৃতি অঙ্কন করেছিলাম সেই ৬৬ সালে। মানে আচ্ছা, আমার ছোট কাগজের মধ্যে পেন্সিলে আমি এঁকেছি। উনি আ এই যে একটা বই দেখানো হলো একটু আগে, এর জি, মধ্যে ছবিটা আছে। আচ্ছা, তা আচ্ছা। যাই হোক আরকি। তো ওই এখন ওই বিষয়টা হচ্ছে যে ওনাকে আমরা চেষ্টা করলাম যে ওনাকে তো যেতে দেওয়া যাবে না। এই প্রতিষ্ঠান ছেড়ে উনি কেন চলে যাবেন? হুম, তারপরে আমরা যারা উপরের ক্লাসে পড়তাম, আমি তখন পড়তাম 4th ইয়ারে। আর 5th ইয়ার হচ্ছে আমাদের লাস্ট ক্লাস। তো আচ্ছা, উপরে সিনিয়র স্টুডেন্ট ছিলেন, আমাদের ছাত্র সংসদ ছিল। হুম, তো সবকিছু মিলিয়ে আমরা চেষ্টা করেছিলাম ওনাকে আনতে। কিন্তু আবেদিন স্যার আসতে রাজি হননি, উনি আসবেনই না। আচ্ছা, এবং আমরা তাকে পরে বললাম যে আমাদের বাৎসরিক যে প্রদর্শনী, জি, সেটি আপনি আ উদ্বোধন করে দিয়ে যাবেন। হুম, উনি সেটা তো রাজি হলেন না। হুম, তখন সিনিয়র স্টুডেন্টরা মানে আমারও সিনিয়র যারা ছিলেন, জি, তারা এবং সংসদ ছাত্র সংসদ তখনকার তারা বসে সিদ্ধান্ত নিল যে আমরা উনাকে উনার নামে আমরা এক্সিবিশনটা উদ্বোধন করব। উনি তো আসবেন না। আচ্ছা, আচ্ছা, ফিতা কেটে। তো জি, তখন ওই আমাকে সংসদের পক্ষ থেকে ওই যে একটা ঘোষণা দেওয়া হবে, সেটা অলরেডি সেটা ছাপাও হয়ে গেল ইয়াতে। ক্যাটালগে ছাপা হলো। ক্যাটালগটা আমার কাছে আছে। আবার ওই আচ্ছা, ক্যাটালগের দায়িত্বেও আমি ছিলাম। ও প্রেসে আমি জি, গিয়েছিলাম। আমাকে প্রেসে কেউ একজন আমাকে বসিয়ে দিয়ে আসলো সিনিয়র কেউ।
বললো তুমি এটা একদম ছাপিয়ে নিয়ে তারপর চলে এলো। আচ্ছা। পরে যখন ঘোষণা হবে তখন আমাকে ওটা দিয়ে বললো যে এটা তুমি পাঠ করো। একজন সিনিয়র স্টুডেন্ট আমাকে বললেন, উনি সভাপতি ছিলেন রেজাল্ট করে, তারপরে আরো অনেকেই ছিলেন, রেজাল্ট করে মারা গেছেন। তো সেইখানে যেটা পড়া হলো সেটা হচ্ছে যে শিল্পাচার্য জয়নুল আবেদিনের নামে আমরা এই প্রদর্শনীর দ্বার উদ্বোধন করলাম, এটা বলা হলো। আচ্ছা, এইটা বলা হলো। সেইখানে শিল্পাচার্য জয়নুল আবেদিন শব্দটা আমরা প্রথমবারের মতো ব্যবহার করি। পরের দিন তো এটা কাগজে উঠে গেল যে শিল্পাচার্য জয়নুল আবেদিন শিল্পাচার্য নামে উপাধিতে ভূষিত। আর এখন আমার খুব ভালো লাগে ভাবতে যে এটা আমরা শুধু জড়িত ছিলাম তাই নয়, কোথাও পড়েও আমি শুনেছিলাম, এবং সেই রেজাল্ট ভাই আমাকে বলে দিলেন যে প্রথম উচ্চারণটা তুমি করেছিলে শিল্পাচার্য। এটা শুনে ভাবতে ভালো লাগে। আমি নিজে কখনো বলিনি এভাবে, আমার বইয়ে উল্লেখ আছে, কিন্তু একটু অন্যভাবে আছে উল্লেখ। আমরা তো কখনো চিন্তা করিনি, এটা তো সকলের ব্যাপার। আর আজকে গর্ব হয় এই জন্যে যে সেই শিল্পাচার্য আজকে জয়নুল আবেদিনের এক নামে তাকে শিল্পাচার্য বললেই ওনাকে জয়নুল আবেদিন না বললেও হয়, শিল্পাচার্য এই নামটা হয়ে গেছে। এই হলো বিষয়টা। আর এই কি বলে, এখন তো জয়নুল আবেদিন মানে যত দিন যাচ্ছে তত শিল্পাচার্য জয়নুল আবেদিনের যে বিষয়টা সেটা আর কোনো অন্ধকারাচ্ছন্ন বিষয় না। শিল্পাচার্য আমাদের, আমি যেটা বলি যে তিনি হচ্ছেন আমাদের ধারাবাহিক চেতনার উৎস। জি, অবশ্যই অবশ্যই, খুব ভালো। তো শিল্পের সব ধারার সাথেই তো আপনি জড়িত। আর জয়নুল আবেদিনের উপর আমার কিন্তু অনেকগুলো গান আছে, জি, তাকে নিবেদন করা গান, আপনি আপনার লেখা। জি, হ্যাঁ, জি জি, আমরা ওখান থেকেও একটি গান শুনবো। তো ভাই, আপনি তো শিল্পের অনেক ধারার সাথে জড়িত, তারপরেও জানতে ইচ্ছে হয় যে কোন ধরনের শিল্প চর্চায় বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি নিরীক্ষাধর্মী কাজ করতে ভালো লাগে আমার। মানে আমি নিজেকে মানে দাবি করি একজন এক্সপেরিমেন্টাল পেইন্টার হিসেবে। আর আমি যেহেতু ড্রয়িং অ্যান্ড পেইন্টিং এর ছাত্র ছিলাম, আমি শিক্ষকও ছিলাম ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগে। সেই ক্ষেত্রে আমি নিজেকে এক্সপেরিমেন্টাল আর্টিস্ট হিসেবে আমি মনে করি। আমার গানও, আমি যে গান করি আমি এক্সপেরিমেন্টাল পছন্দ করি আর কি। এই যে এখানে যে ছবিটা দেখানো হচ্ছে, এটা হচ্ছে হানাদার, একজন হানাদার, একজন হচ্ছে বঙ্গললনা। সেই বিষয়টা ওই যে ওরা যে সেই বীরাঙ্গনা যাদেরকে বঙ্গবন্ধু বললেন, সেই বীরাঙ্গনা, সেই নারী জাতির প্রতি যে অবমাননাকর যে ঘটনাটা ঘটে, তারই একটি স্মৃতিচিহ্ন এটা বলবো, যে বঙ্গললনা এবং সেই হানাদার বাহিনীর একজন সদস্য। বাহ, কি চমৎকার। তো আমরা শিল্পাচার্য জয়নুল আবেদিনের গানের কথা বলছিলেন ভাইয়া, তো ওনার একটি গান আমাদের কাছে আছে, আমরা একটু দর্শকদের সাথে শেয়ার করতে চাচ্ছি। চলুন শুনে আসি। জানাই এই আমাদের পুষ্পাঞ্জলি, নাও 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 গ্রহণ
তুমি নাই, নাই তুমি। স্মৃতিময় জেগে আছো তোমার হাজার সৃষ্টিতে, আমাদের হৃদয়ের মণিকোঠাতে। তোমার অবদান কি করে ভুলি, কি করে ভুলি। নাও 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 গ্রহণ করো, নাও 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 গ্রহণ করো আমাদের শ্রদ্ধাঞ্জলি। শোষণ বঞ্চনা হাহাকার মানবতার অবমান, তারই প্রতিবাদে এঁকেছিলে ছবি, চেয়েছিলে অবসান। শোষণ বঞ্চনা হাহাকার মানবতার অবমান, তারই প্রতিবাদে এঁকেছিলে ছবি, চেয়েছিলে অবসান। মানুষের তৈরি রুচির দুর্ভিক্ষ নির্মূল হোক, হোক দূর। এ কথা এমন করে আর কেউ বলেনি দৃষ্টিতে, এ আধারে আলোকের ফুল ফোটাতে। হলো সোচ্চার তোমারও তুলি, তোমারও তুলি। নাও 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 গ্রহণ করো, নাও 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 গ্রহণ করো আমাদের শ্রদ্ধাঞ্জলি। মহান শিল্পী, জীবন শিল্পী, মহান শিল্পী, জীবন শিল্পী। শিল্পাচার্য জয়নুল আবেদিন, তোমার স্মৃতিতে শ্রদ্ধা জানাই, তোমার স্মৃতিতে শ্রদ্ধা জানাই। এই আমাদের পুষ্পাঞ্জলি। নাও 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 গ্রহণ করো, নাও 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 গ্রহণ করো আমাদের শ্রদ্ধাঞ্জলি। বাহ! বাহ! দারুণ। খুব সুন্দর। এই গানটা এই প্রথম টেলিভিশনের প্রচ্ছদ অনুষ্ঠানে গিয়েছিল চিত্রা সুলতানা। আচ্ছা। চিত্রা সুলতানা আত্মীয়তার সূত্রে আমার শালিকা। জি। তো এটা ওই জানলাউদ্দিনের কে নিবেদিত একটি অংশ ছিল। এটা আসাদ ভাইকে আমি যখন বললাম যে একটা গান আছে, তো আসাদ ভাই উপস্থাপন করতেন। জি। ওই অনুষ্ঠানটা ওনারই অনুষ্ঠান ছিল, আর ক্ষমা হারুন প্রযোজনা করেছিলেন। জি, জি, জি। তো তারা সানন্দে এই গানটা তখন প্রচার করে, ও গিয়েছিল। আর পরবর্তী সময়ে এটা আমার মেয়ে গায়, এখন যেটা গাওয়া হলো। আর এখানে যে ছবিগুলো দেখানো হলো ওগুলো আমার আঁকা ছবি সব। এটা নিয়ে একটা বই আছে, ও আচ্ছা। আমার আঁকা পোর্ট্রেট বই। অসাধারণ। হ্যাঁ, খুব সুন্দর। যেমন তো লেখা। এখানেও একত্র হয়ে গেল ছবি, হ্যাঁ, তারপরে গান, শিল্প সাহিত্য সংস্কৃতি সবই তো আছে। হ্যাঁ। দারুণ, দারুণ। এই 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 আমি আর কি। হুম, খুবই, খুবই সুন্দর। তো আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম ভাইয়া। আপনার জীবনী চিত্র থেকে জানলাম যে আপনি টেগোর আর্ট স্টাইল বা রবীন্দ্র ধারার নামকরণের একমাত্র প্রস্তাবক ছিলেন। আচ্ছা, এটা বলি আমি, এটা আমার একটা বই বেরিয়েছে এর মধ্যে, মানে এটা 22 সালের ইয়েতে, মানে 22 সালে বের হয়েছে, 23-এ না।
তো যাই হোক, ওই এই বইটা হচ্ছে ছবির কবি, কবির ছবি ও শিল্পের রবি। জি, জি। এটা আমার একটা গবেষণার কাজ। গবেষণা আমি এটা শুরু করি হলো, প্রথম যে আর্টিকেলটা আমার ছাপা হচ্ছিল তখন দৈনিক বাংলা বেরোতো। সেই সেখানে ওই সম্পাদক ছিলেন কি বলে শামসুর রহমান সম্পাদক ছিলেন। আচ্ছা, আচ্ছা। তো যাই হোক, ওই আমাকে লিখতে বলা হয়েছিল রবীন্দ্রনাথের চিত্রকলা, এই বিষয়ে আর্টিকেল লিখতে বলা হয়েছে। তো তখন আমি সেখানে গিয়ে ওখানে আমি একটু চেষ্টা করলাম বলতে যে আমি এই শিরোনামটা চেঞ্জ করে লিখতে চাই, আচ্ছা। তাহলে আমি আর্টিকেল লিখবো আর কি। তো তখন ওরা বললো আপনার লেখা আপনার ছাপা হবে, কোনো অসুবিধা নেই। যিনি সাহিত্য সম্পাদক ছিলেন তার সাথে আমার কথা হচ্ছিল। তো তিনি বললেন যে আপনার লেখা একটু ভুল হয়ে গেল, এখানে তোয়াব খান ছিলেন সম্পাদক সেই সময়, তোয়াব খান। আচ্ছা, আচ্ছা। তো যাই হোক আর কি, তা আমাকে তারা বললেন যে কোনো অসুবিধা নেই, আপনার লেখা, আপনার শিরোনাম, আপনারই সবকিছু আপনার নামে ছাপা হবে, আমাদের তো কোনো আপত্তি নেই। তখন আমি লিখলাম শিল্পী রবীন্দ্রনাথ কোলন তার শিল্পকর্ম, মানে ছবি নয়, চিত্র নয়, এইটা নয়, শিল্পকর্ম। রবীন্দ্রনাথের এইগুলোকে আমি শিল্প বৃহত্তর ক্ষেত্রে শিল্পকর্ম হিসেবে দেখতেছি, সবটা মিলে আর কি। তো সেই তখন আমার একটা এই লেখাটা লিখতে গিয়েই প্রথম লেখা এটা আমার। তো সেটা ছাপা হয়েছিল আজকের থেকে 30 বছর আগে। ও আচ্ছা। হ্যাঁ, সেই ধারাবাহিকতায় আমি অনেকগুলো লেখা লিখেছি এবং কলকাতা, তার পশ্চিমবঙ্গের আর্ট ক্রিটিকদের সাথেও আমি যোগাযোগ করেছি। তারপরে কিন্তু আমার এই যে প্রপোজালটা, এই প্রপোজালটা সবাই কিন্তু একমত হননি। মানে ওখানকার যারা বড় বড় আর্ট ক্রিটিক তারাও একমত হননি, তারাও কখনো এইভাবে মনে করেনি। তারপরে যখন আমার এই বেশ মানে লেখা চলছে, তারই এক পর্যায়ে শান্তিনিকেতনের দুজন থিওরি শিক্ষক, তাদের সাথে আমার যোগাযোগ হলো। তারা এসেছিলেন আমাদের ঢাকায়, আমাদের অতিথি হিসেবে এসেছিলেন। তো তাদের সাথে আমার এটা নিয়ে আলাপ হলো। তো তখন ওরা বললো যে আমাদের তো মাথায় আসেনি এটা, মানে আমরা এটা চিন্তাও করি। জি। তো অর্থাৎ এটাকে যে একটা নামকরণ করা যেতে পারে, যেমন টেগোর সং, আমরা বলি টেগোর সং, রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত বললে, সঙ্গীত বলতে তো নিত্যবাদ্য গীত, তাই না? নিত্যবাদ্য গীত আবিধানিক অর্থে যদি আমরা যাই, তো সেখানে আজকে আমি যদি যখন রবীন্দ্রসঙ্গীত বলি, সঙ্গে সঙ্গে গানের কথাটাই মনে হয়। তা অনেকে আমাকে বলেন, বলতে চেয়েছেন অনেকে আলোচনার সূত্রে যে যদি এটাকে আমরা রবীন্দ্র শিল্পধারা বলি, তা রবীন্দ্রনাথের তো আরো অনেক শিল্প আছে, উনি তো নাচের কোরিওগ্রাফি করেছেন, ওনার নাটক, ওনার সবটাই তো শিল্প। তখন আমি বলি যে তাহলে আমি যখন রবীন্দ্রসঙ্গীত বলি, তখন তাহলে আমাদের কেন মনে হয় না বাদ্যের কথা? আমরা তো গানের কথাই মনে হয় আমার। তাই এটাও তাই হবে, এটা ভিজুয়ালাইজ হবে। রবীন্দ্র শিল্পধারা বললে কেউ মনে করবে না যে নাটক, করবে যে এটা রবীন্দ্রনাথ এইভাবে দিলাম। আর ইংলিশ নামটা আরো ক্লিয়ার, টেগোর আর্ট স্টাইল। এটা এখন পর্যন্ত আমার বইটা ছাপা হওয়া পর্যন্ত আমি পর্যন্ত দেখিনি এই 30 বছরে যে ওইভাবে কেউ মেনশন করে। এমনি শিল্পী রবীন্দ্রনাথ মেনশনটা হয়েছে। আমার একটা গল্প ছিল যে শিল্পী রবীন্দ্রনাথ, আমি আগেও এরকম আর্টিকেল পেয়েছি। আর আরেকটা হচ্ছে যে পেইন্টিং কে ছাড়িয়ে যে আর্ট অফ রবীন্দ্রনাথ টেগোর, যেমন কি বলে বিশ্ব রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাটালগটা আছে, ওখানে 37টা ছবি আছে রবীন্দ্রনাথের। তো সেই ওরা একটা বই করেছে, সে বইয়ের ওরা কিন্তু শিরোনামটা দিয়েছে যে আর্ট অফ রবীন্দ্রনাথ। আচ্ছা, আচ্ছা। সুতরাং আর্ট তো অনেক ব্যাপক। জি, জি। আর পেইন্টিং অফ রবীন্দ্রনাথ সেটা তো তারা তো সেভাবে লিখে নেয়। তো যাই হোক, সবটা মিলে আমি একটা চেষ্টা করছিলাম। আমি খুব খুশি যে আমার বইটা বেরিয়ে গেছে, এখন এটা হাতে হাতে যাবে। তারপরে এটা আলোচনায় আসলো, কেউ বলবে, কেউ বলবে যে না এটা হবে না, কারণ রবীন্দ্রনাথের শিল্প তো কালজয়ী না।
রবীন্দ্রনাথের শিল্প, এরকম কথা বলে। মানে জি। আসলে মানে কথা বলতে তার কোনো বাধা নেই। না, সেটাই। এই এই ধারা তো কেউ ফলো করে না। এটা তো হুম, ধারা কেমন করে হবে? তা আমি হুম। নিজেই তো ওই ধারায় ছবি আঁকি। তারপরে জি, আমাদের দেশে ছবি আছে। তারপরে জি, জি, আমি আমাদের শুনেছিলাম। হুম, আব্দুল শাকুর আছে, জি, আমার জি, আমার অত্যন্ত ঘনিষ্ঠ জনজন। হ্যাঁ। তিনি এই তার কাজের মধ্যে হুম, রবীন্দ্রনাথ কিছু প্রয়োগ দেখা যায়। হুম, সেই একটা আসে। হুম, তারপরে কি বলে যোগেন চৌধুরীর কাজ, তারপরে গণেশ ম্যানের একটা ছবি আমার বইয়ে ছাপা আছে। আমি জি। ছাপিয়ে দেখেছি যে একদম ওটা দেখলে কেউ বলবে না যে এটা রবীন্দ্রনাথের কাজ না। হুম, তো সুতরাং হতেই পারে একটা ধারা। অসুবিধাটা কোথায়? আমাদের এত কার্পণ্য কেন? তাই তো। হ্যাঁ, মানে আর ভালো কিছু এক্সপেক্ট করতে রবীন্দ্রনাথের হ্যাঁ, ছবি ছবির ক্ষেত্রে একটা কথা আমার বলতেই হবে এই সময়, যেটা আমি আমার নিজস্ব বক্তব্য এটা আমি কোথাও পাইনি। সেটা হুম, হচ্ছে যে আম ওই রবীন্দ্রনাথ কি দিলেন? মানে এই যে শিল্প জগৎকে, ভিজুয়াল আর্টের যে জগৎ, সেখানে উনি কি দিলেন? তা আমি হুম, সেটা বারবার একটু ঘুরিয়ে ফিরিয়ে বলি, অনেক সময় বুঝাতে পারি না। অনেকেই সহজেই বুঝে ফেলেন। হুম, সেটা হচ্ছে এইটা যে আমরা দীর্ঘদিন ধরে আমরা যারা মানে শিল্পী, চারুশিল্পীদের যারা সৃজনশীল কর্মের সঙ্গে জড়িত, তাদের সারা জীবন ধরেই না তারা একটা চেষ্টা করে নিজে কিছু করার, কিছু স্বাধীনভাবে করার কিছু। জন্যে। জি, জি। প্রত্যেকের এরকম একটা ইচ্ছা থাকে যে হুম, আমি এটা স্বাধীনভাবে কিছু করব। হ্যাঁ? জি, রবীন্দ্রনাথ কি করলেন? সেই যে স্বাধীনতার স্বাদ উপভোগ করার যে রাস্তাটা, স্বাধীনতার স্বাদ উপভোগ করার যে রাস্তাটা, এইটা দেখিয়ে হুম, দিলেন। এইটাই জি, তার জি। ওয়ার্ল্ড আর্টে এটাই হচ্ছে তার হুম, কন্ট্রিবিউশন আমি মনে করি। সত্যি কথা। জি, আমি একমত। ফ্রিডম হ্যাঁ, এটাই। হ্যাঁ, ফ্রিডম সেই। না সত্যি কথা আসলেই তো। তো ভাইয়া ২০২২ সালে আপনার ২ টি বই বেরিয়েছে। যেটি হ্যাঁ, নিয়ে আপনি অলরেডি বললেন। ছবির কবি যে আমার যে জি, অংশটা, সেই ছবির কবি বলতে আমি যেটা বোঝাচ্ছি যে রবীন্দ্রনাথের বহু কবিতা আছে, গান হুম, আছে, হুম, যেটা পড়লে, পাঠ করলে বা শুনলে না হুম, ছবি ভাসে। হুম, আমি হুম, একটার উদাহরণ দিই, নীলনভ ঘন আষাঢ় গগনে। হুম, এটা এটা দেখ পড়লে কিন্তু আমরা একেবারে কালো আকাশ, তারপরে মেঘ, তারপরে বৃষ্টি, হ্যাঁ, হ্যাঁ, এই জিনিসগুলি। ইভেন ওই যে ধবলিরে আলো গোহালে ধবলিকে দেখা যায়। হুম, একটু মনোযোগ দিয়ে যদি আমি করতে চাই, দেখা যায়। হ্যাঁ, মানে ওকে গোহালে আনতে হবে, না হলে হঠাৎ করে ঝড় এসে পড়তে পারে। ঝড়ো হুম, বৃষ্টিতে জি, সমস্যা হবে। হ্যাঁ? এই ধরনের আছে। তারপরে আরো অনেক আছে যেটা নিয়ে শিল্পীরা ছবি এঁকেছেন, যে হুম, বিষয়বস্তু নিয়ে। হুম, রবীন্দ্রনাথের লাইন ধরে সেটাকে আমি বলছি ছবির কবি। হুম, হ্যাঁ? আর হুম, তারপরে হচ্ছে কবির ছবি। ছবির এই ছবি। কবির ছবিটা হচ্ছে কি যে সারা পৃথিবীর অনেক বড় আর্কিটেক্টরা, বিশেষ করে পশ্চিমবঙ্গের শিল্পী যারা লিখেন, হুম, হ্যাঁ? যেমন চিন্তামণি কর, ওনারও লেখা আমি পড়েছি। আর অনেকেরই। তো হুম, ওইটা হচ্ছে যে চিন্তামণি কর হচ্ছে ভারতের বিখ্যাত ভাস্কর। ওনার লেখা। আচ্ছা, তো এখন আচ্ছা, এই ছবির কবি, এই শিরোনামটা হুম, ব্যবহার করা হতো। ছবির কবির ছবি। কবির অর্থাৎ ছবি। অর্থাৎ একজন কবি, তিনি ছবি এঁকেছেন। সেই জন্যে ওই ছবিগুলো হচ্ছে কবির আঁকা ছবি। আর রবীন্দ্রনাথ যেহেতু একজন বিশ্বকবি এবং আ জগতের একজন শ্রেষ্ঠ কবি, তো জি, সুতরাং তিনি যখন ছবি আঁকছেন, সেই হুম, ছবিটাকে সেইভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এইভাবে কিন্তু আচ্ছা, অনেকে মনে করে যে যেহেতু হ্যাঁ, উনি একজন বড় কবি, তাই ওনার ছবিগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। না, আমি সেখানে কিন্তু মানে একেবারে পুরোপুরি আমি কিন্তু সেখানে মানে আ ভেটো দিতে চাই, এবং এই ভেটো না আমি একা দিচ্ছি তা নয়। ইতিমধ্যেই অনেক বইও বেরিয়ে গেছে। হুম, হ্যাঁ? এবং ইন্ডিয়াতে তো অনেক বই বের হচ্ছে। তারপরে ইংরেজিতে, বাংলায়, নানা ভাষায় বই বেরিয়েছে। কিন্তু জি, কথা হচ্ছে যে রবীন্দ্রনাথের যে ছবি মোটেও কবির আঁকা ছবি না। এগুলো হচ্ছে একজন শিল্পীর আঁকা ছবি। জি, এটি আমি জোর দিয়ে বলতে চাই। শিল্পীর চোখে, হ্যাঁ, হ্যাঁ, উনি হুম, শিল্পীর আঁকা ছবি। হ্যাঁ, হ্যাঁ, শিল্পীর শিল্পীর চোখে না। ভাবে মানে একজন এঁকেছেন। শিল্পী এঁকেছে। হুম, কবি এঁকেছেন সেই সেটা বললে না, রবীন্দ্রনাথের ছবির অবমূল্যায়ন করা হবে। জি, জি, কারণ এমন অনেক ছবি আছে, আমি একটা রজনীগন্ধা একটা ছবির কথা বলি আমি। এই কাটাকুটি,
উনি তো হুম, কাটাকুটি খেলতে খেলতেই তো ছবি আঁকাতে চলে আসলেন। তো হুম, এখন একটা রজনীগন্ধার ছবি আছে, সেটা এতই সুন্দর এবং যে কোনো একজন একাডেমিক যে কোয়ালিটি যার আছে, একাডেমিক ডিগ্রি যার আছে, যিনি জি, প্রাতিষ্ঠানিক শিল্পচর্চা করে যিনি শিল্পী হচ্ছেন, তারা যেভাবে আঁকে তার চেয়ে কোনো কম নয় সেই রজনীগন্ধার ছবি। মানে হুম, সে যেমন সুন্দর, তার যে কম্পোজিশন, তার যে মানে তিনি যেভাবে এঁকেছেন, সে জি, আঁকার যে প্রক্রিয়াটা বা এই যে তার মধ্যে যে সাবলীলতা, তার মধ্যে যে একটা স্বচ্ছন্দ গতি প্রবাহ, একটা জি, গতি এরকম সুন্দর করে একটা রজনীগন্ধা হুম, ডালগুলো উঠে গেছে। তো সুতরাং আমি হুম, কিভাবে বলবো যে এগুলো একজন শিল্পী, মানে কবির ভিতরে যে শিল্পী, জি, সেই শিল্পী আমি বলবো মহাশিল্পী, হ্যাঁ, হ্যাঁ, সেই মহাশিল্পীরই আঁকা ছবি হচ্ছে রবীন্দ্রনাথের ছবি। রবীন্দ্রনাথের ছবি। এই জি, জি, আর আরেকটা হলো, আরেকটি বই যেটি বেরিয়েছিল আরেকটা বই হচ্ছে স্বদেশ গীতি, গণগীতি, স্বদেশ গীতি, মিশ্র গীতি। আমার জি, বইটা, জি, হ্যাঁ, এটা অন্য রকমের নাম আর কি। হুম, গণগীতি, স্বদেশ গীতি, মিশ্র গীতি, হাইফেন দিয়ে লেখা। আচ্ছা, এখন এখানে ১০০টা গান আছে আমার। হুম, এই গানগুলো বিভিন্ন সময়ের গান এবং আমার যেটা পরিকল্পনা আছে আর কি, যে সেটা হচ্ছে এই গানগুলোর অধিকাংশই কিন্তু আমার সুর করা। আচ্ছা, আর এখানে কিছু আছে দু চারটা, সবগুলোতেই, সবগুলোই আপনার সুর করা। হ্যাঁ, সবগুলো মানে এর মধ্যে বেশিরভাগই। আর কিছু আছে বেশ, যেমন লুৎফর ভাইয়ের সুর করা আছে। আচ্ছা, তারপর রেডিওর যারা সুরকার তারা কিছু গান করেছেন খুব অল্প সংখ্যক। হুম, হুম, আমি নিজে সুর করব দেখে আমার আর গান বিলিয়ে দেওয়া হয়নি আর কি। আমি বিলিয়ে দিতে আচ্ছা, চাই। তো যাই হোক, এই ৫০০ গান আমি রেডি করেছি। ৫০০ র মধ্যে ৫টা বই হবে। তাই আচ্ছা, ১০০ গান ১ম বই, এটা বেরোবে। আচ্ছা, জি। এরপরে আরো ৪ টার আরো পরিকল্পনা। ৪ টি বেরোবে। হ্যাঁ। দেখি কতদূর যাওয়া যায়। জি, আমরা অপেক্ষায় থাকলাম ভাইয়া। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হবে। তো আম সি আমি এরপরে আপনার কাছে জানতে চাচ্ছি ভাইয়া যে আপনি প্রচুর শিল্পের জন্ম দিয়েছেন। এ পর্যন্ত আপনার স্বপ্নের প্রকল্প কোনটি? আমার প্রচুর শিল্পের জন্ম দিয়েছেন। অনেক ছবি এঁকেছেন, অনেক জায়গায় আপনার ছবি শোভা পাচ্ছে, হ্যাঁ? তো আপনার পছন্দের কোনটি? মনে পড়ে কি? হ্যাঁ, পছন্দের আমার সর্বশেষ, আ সর্বশেষ না, মানে লাস্ট বাট ওয়ান বলা যায়। এটা আচ্ছা, আমি আমেরিকায় আসার পরে এখানে আমাদের এখানে একটি আর্টিস্ট ফোরাম আছে। সেটি হচ্ছে যে আ বাংলাদেশী আমেরিকান আর্টিস্ট ফোরাম। আচ্ছা। এখানে যারা আছেন সদস্য, আ আ ঘটনাচক্রে এরা বেশিরভাগ ১ হুম, জন ২ জন বাদ দিয়ে, হ্যাঁ? হুম। ১ জন ২ জন বাদ দিয়ে মানে তারা চিটাগাং এ পড়াশোনা করেছেন। যেমন আচ্ছা, তাজুল ইমাম আছেন, তারপরে শিল্পী তারু আছেন, এরা চিটাগাং এ পড়াশোনা করেছেন। আর হুম। এরা বাদ দিয়ে বাকি সবাই কিন্তু আমার সরাসরি স্টুডেন্ট। এরা চারুকলায় বিভিন্ন ডিপার্টমেন্টে পড়তো। তবে আচ্ছা, প্রাইমারি একটা প্রিলিমিনারি ছিল সেই কোর্সে আমি তো জি। ক্লাস নিতাম। তো এরা সবাই আমার ছাত্র এবং এরা আ আমাকে বলা যায় যে আ আমার ছবি আঁকার ক্ষেত্রে সচল রাখার যে ব্যবস্থাটা, এদের হুম, মাধ্যমে হচ্ছে, মাঝে, মাঝে ওয়ার্কশপ হয়। তা আচ্ছা। আ রবীন্দ্রনাথের আ উপরে একটা বড় অনুষ্ঠান এখানে হলো। হুম, হাসানুজ্জামান সাকিব আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। উনি যখন শুনলেন যে আমার একটি বই বেরিয়েছে হুম। রবীন্দ্রনাথের উপরে, তো সেটি উনি আমাকে বললেন যে বইটি এখানে আনার ব্যবস্থা করলে আমরা এখানে মঞ্চে এটার একটা মোড়ক উন্মোচনটা করে দেবো আরকি। আচ্ছা, সেটা আচ্ছা। বাহ! করেছে। কিন্তু সেটার হ্যাঁ, চাইতে বড় কথা হচ্ছে হ্যাঁ। যে আ আ আমাদের শিল্পী যারা আরকি এটার সাথে যুক্ত, তারা একটা বাইরে একটা এটাকে বলা হচ্ছে স্ট্রিট আর্ট। হুম, একটা প্রত্যেককে ক্যানভাস দিয়ে দেওয়া হচ্ছিল। আমাকেও একটা ক্যানভাস দিয়েছিল এরা। হুম। আমার এরা এবং আমি তো উপদেষ্টা আবার ওই কমিটি, ওই ইয়েতে, আচ্ছা, ফোরামে। জি। তো এখন ওই আ এখানে আমি একটি ছবি এঁকেছি রবীন্দ্রনাথকে নিয়ে এবং সবাই রবীন্দ্রনাথকে নিয়ে ছবি এঁকেছে। ওই যে আচ্ছা। আমি বলছি যে এটা কিন্তু একটা গোল হয়ে গেল। মানে আমার যে গোলটা যে হুম, রবীন্দ্র শিল্প ধারা শুধু হুম, একজন শিল্পীর রবীন্দ্রনাথই এঁকেছেন, বাস হুম, উনি ওখানেই সবকিছু সমাপ্ত হয়ে গেছে তা নয়। হুম, আজকে এখানে নিউ ইয়র্কে বসে হুম।
বাংলাদেশের শিল্পীরা রবীন্দ্রনাথের উপরে কাজ করছেন এবং প্রত্যেকটা কাজের মধ্যে রবীন্দ্র শিল্পধারা আমি যেটাকে বলছি সেইটার একটা প্রতিফলন আমি পাচ্ছি। এটা একটা দারুণ কোইন্সিডেন্স হয়ে গেছে। আমার ওই ছবিটা হচ্ছে, আমি ওদেরকে বলেছি এই ছবিটা স্ট্রিট আর্ট হয়ে গেছে, স্ট্রিটে একটা শো করা হয়েছে, তা ওদেরকে আমি অনুরোধ করেছি যে আমাকে এই যে আমার সেই রবীন্দ্র শিল্প ধারার প্রতি চিত্র কাব্যাঞ্জলি আমার এই ছবির শিরোনাম। এটা কিন্তু আগে রাখা এই তো যাই হোক আমি অনেকদিন ধরে চেষ্টা করছি। আর এখানে যে ছোট ছোট অংশগুলো আছে এগুলো রবীন্দ্রনাথের ছবিটাকে আমি বড় করেছি। আমার অসাধারণ, জি, খুব ভালো লাগলো ভাইয়া। তো ভাইয়া আমরা আরো অনেক কিছু জানতে ইচ্ছে করছে। তো আপনার অন্যান্য আগ্রহ বা শখ কি আপনার চিত্রশিল্পীকে প্রভাবিত করে, চিত্রশিল্পকে প্রভাবিত করে বলে মনে করেন? আমার তো গান লেখা, গবেষণা করা না, মানে আলাদা মনে করছি না আমি, মানে আমি তো সবটা মিলেই আমার কাজ, সবকিছু মিলিয়ে একসাথে। হ্যাঁ, সেটাই আমি মনে করি। আমি যখন আমি যেহেতু নিরীক্ষাধর্মিতাটা পছন্দ করি এবং আমি এক্সপেরিমেন্টাল আর্ট যেটাকে বলা হচ্ছে, তো তার মধ্যে মাঝে মাঝে অ্যাবস্ট্রাকশন এসে যায়। তো আমার গানের ক্ষেত্রে আমার গানে সুর করার সময়ও দেখা যায় যে সেখানে এক্সপেরিমেন্টটা চলে আসে। মানে আমার এক্সপেরিমেন্ট করতেই ভালো লাগে, সেটা সেটা হোক বা না হোক সেটা আমার তো দেখা যাচ্ছে। সেই তো মানে আমাকে আমার মানে সিনিয়র শিল্পী উনি স্কাল্পটর এবং পেইন্টার হামিদুজ্জামান খান, উনি খুব বিখ্যাত একজন শিল্পী বাংলাদেশে, আমার 3 বছর সিনিয়র। তো উনি যখন ফাইনাল ইয়ারে পড়েন আমি তখন থার্ড ইয়ারে পড়ি। আর তাই তো হামিদ ভাইয়ের সাথে আমি ছবি আঁকতে যেতাম, ওই আউটডোর কাজ করতে যেতাম। উনি আমাকে খুব আদর করতেন। তো উনি আমাকে, আমি বললাম যে ভালো কাগজ নাই, কিসের মধ্যে ছবি আঁকবো? বলে শোনো, ওই দায়িত্ব তোমার না, তুমি যা পাও, যে ম্যাটেরিয়ালস পাও, যাই পাও সেটা দিয়েই কাজ করো, যা তোমার আছে সেটা দিয়েই কাজ করো, আর সংরক্ষণ যারা করার তারা করবে, ওটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। এটা আমি ওনার সাথে পুরোপুরি একমত। আমি যদি সংরক্ষণ না করি তাহলে ভবিষ্যতে সংরক্ষণ কি হবে? প্রথমে তো আমি রাখবো। তা যাই হোক, হামিদ ভাইয়ের এই কথাটা আমার খুব কাজে লেগেছে। এবং শিল্পীরা আছে, শিল্পীরা মানে তার মধ্যে কাজ করবেন, কি দিয়ে কাজ করবেন। যেমন এখন এই যে অ্যাক্রিলিক মাধ্যমটা হয়ে গেছে, অ্যাক্রিলিক মাধ্যমটা হলো, তা আমি ওই যে ইয়েতে গিয়েছিলাম, সে শ্রীলঙ্কা গিয়েছিলাম, 7 জন আমরা ছিলাম। তা আমি একটা রুমে থাকতাম উপরে, মানে ওরা নিচে, হোটেলের যে বড় হোটেল, সেই হোটেলের মানে উপরের একটা রুমে আমি, আর ওরা নিচের ফ্লোরে একটা রুমে, ওরা সবাই মিলে একসঙ্গে ছিল। আর আমি ছিলাম উপরে একটাতে। হঠাৎ করে আমি বুঝতে পারিনি, আমি ওই রাত্রে বুঝি নাই, রাত্রে মনে হলো যে একটা প্রাচীরের মতো দেখা যাচ্ছে। আমি যে একটা সমুদ্রের তীরবর্তী একেবারে একটা জায়গায়, একটা হোটেলের মধ্যে, আর ওই যে সাদা সাদা যে ওয়াল দেখেছিলাম ওটা হচ্ছে সমুদ্রের ঢেউ। বুঝতে পারি আমি সাউন্ড পেয়েছিলাম। সকালবেলা আমার হঠাৎ করে মনে হলো যে এটা তো খুব ইন্টারেস্টিং বিষয়, যে আমি এটা আঁকবো না। এই সমুদ্র দেখছি আমি, তারপর ওখানে একটা নৌকা দেখা যাচ্ছে, তার মোটর বোটের সামনে দেখা যাচ্ছে। হ্যাঁ, তো আর বাড়ির কিছু গাছও আমার এই জানলা থেকে চোখে পড়ছে, মানে জানলার গাছের মাথার উপর দিয়ে আমি সমুদ্রের ঢেউ দেখছি। তারপরে যেটা তো আঁকার মতো জিনিস। আমার কাছে ছিল অ্যাক্রিলিক কালার, যে অ্যাক্রিলিক কালার দিয়ে আমি ছবি এঁকেছি সারা রাত ধরে। সেই ছবি পরের দিন শো হবে, এই শোতে রাখা হবে। তো আর ওই যে ওগুলো আমি কি করলাম, শেষ পর্যন্ত আমার কাছে একটা ছোট্ট খাতা ছিল, সেই খাতার মধ্যে জাস্ট একটা পিওর ওয়াটার কালার যেভাবে করে, এবং খুব স্পিডে আমি 4টা ছবি আঁকলাম। তো ওখানে আমি চিন্তা করতাম, আরে একটা ক্যানভাস করে আমি আঁকতাম। কারণ সেই ছবিগুলো আমার কাছে আছে ভালো, বেশ, মানে ওগুলো অলরেডি অনেকের লোভ পড়ে গেছে তার উপরে, তাই না?
হ্যাঁ। এখন আমারও তো একটু লোভ হচ্ছে ভাইয়া আপনার ছবি পাওয়ার জন্য। সাংবাদিক এসে বলছে সাংবাদিক এসে বলছে যে এই ছবিটা আমাকে দিতে হবে। তা বললাম না, এটা আমার প্রিয় একটা কাজ দিব না। আর আরেকটা ছবি করেছিলাম, সেটা অয়েল পেন্টিং এর মতো করে, অর্থাৎ ওই পুরু রং দিয়ে দুইভাবে করা যায় ওটা। সেটা কিসের মধ্যে আঁকবো আমি? তো একটা প্যালেট ওরা আমাকে দিয়েছিল, ওই শ্রীলঙ্কান আর্টিস্টরা দিয়েছিল যে এই প্যালেটের মধ্যে তো রং গুলানোর জন্য ছোট্ট সাইজের। তো সেইটাতে আমি সেইটার উল্টো দিকে আমি সেই জাস্ট সমুদ্রের ঢেউ আঁকলাম, শুধু সমুদ্রের ঢেউ। সেটা আমার বাসায় ফ্রেম করে রাখা আছে। ওটা বোঝাই যায় না যে এটা একটা অর্থাৎ ছবি আঁকার যে ব্যাপারটা, আমি কিসের মধ্যে কিভাবে করব, কিভাবে সংরক্ষণ করব, ওগুলো অত চিন্তা করলে হবে না। আমার কাজটা করে যেতে হবে। আমার গানও তাই। তারপরে আমার যে লেখা, আমার শতাধিক পাণ্ডুলিপি আমার ঘরে পড়ে আছে। হ্যাঁ, তো সেটা পড়ে আছে। প্রশ্ন উত্তর বললাম আর কি, যে তার বলছি এই কারণে যে বনি হায়দার বলে একজন কবি এবং ঔপন্যাসিক আছে বাংলাদেশে, কথা সাহিত্যিক, বাংলা একাডেমি, সে আমার একটা প্রোগ্রাম করেছিল ইয়েতে, ওই কি বলে এটা শিল্পবাড়ি নামে একটা প্রোগ্রাম জিটিভিতে। আচ্ছা, সে আমার বাসায় তো গেছে ছবি তোলার জন্য, গিয়ে দেখে খালি ছবি আর পাণ্ডুলিপি, একদিকে ছবি একদিকে পাণ্ডুলিপি ভর্তি। তো সে তো মহাবিপদে, মানে আমাকে বলে কি ব্যাপার, আপনি কি করবেন? তারপরে কি করবেন কিছু জানি না, এগুলো যদি কাজে লাগে লাগবে। হ্যাঁ, আসলে সময়টা ধরতে হয়। তো আমি বলেছি, এক সাংবাদিক আমাকে বলেছেন যে আসলে পাবলিশার আমার বাসায় আসছিল, তো বলছেন যে আপনি আসলে পাঠকদের বঞ্চিত করেছেন। আমার পাঠকদের বঞ্চিত কেন? তো বলে যে 60-এর দশকের লেখা আপনার একটা উপন্যাস বা একটা গল্প, সেটা আপনি বই ছাপেননি বলে 60-এর দশকের মানুষ সেটা পড়েনি। সেই বললাম যে পরের দশকের মানুষ আগামী শতাব্দীর 60-এর দশক আসবে না, তখন পড়বে। মজা করে বলছি। সেই না, আসলেও সেটা তো ছাপানো উচিত ভাইয়া, আমার মনে হয়। ওটা হয় নাই, আমি প্রফেশনালি জি। আপনার আরেকটি লেখা গান শুনে আসি। ঠিক আছে, গান শুনলে আমি খুশি।
প্রজাপতির ওড়াওড়ি, ফুট 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 ফোটে ফুলের কুড়ি, ছুট ছুট দল ছুট প্রজাপতির ওড়াওড়ি, কুমকুম কুমকুম আভাসে বাঁধন হারা আবেশে, কুমকুম কুমকুম আভাসে বাঁধন হারা আবেশে, ফুটফুটে ফুটফুটে চুপ 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 আলাপনি, জলে প্রীতির আগুন, বসন্ত দিন নিত্য নবীন নতুন করে পাওয়া, ওই ঘুর 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 করে দক্ষিণ হাওয়া, গুনগুন 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 সুরে গান গাওয়া, ওই ঘুর 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 করে দক্ষিণ হাওয়া, গুনগুন 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 সুরে গান গাওয়া, ওই ঘুর 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 করে দক্ষিণ হাওয়া, গুনগুন 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 সুরে গান গাওয়া। দারুণ, দারুণ গান। এটা আমার মেয়ে গিয়েছে আলী জি, জি, মুভি, আর এই ভিডিওটা করেছে হচ্ছে আমার ছেলে আলী ভূষণ রেহান, সে ফটোগ্রাফার, বাহ! বাহ! কি এখানে থাকে ব্যাপার। হ্যাঁ, আর হ্যাঁ। বলে এটা প্রোগ্রামটা বেস করেছে হচ্ছে যে বকুলতলার প্রোগ্রাম। জি, জি। পয়লা ফাল্গুনকে কেন্দ্র এই। করে। খুব সুন্দর হয়েছে। বাহ! ভালো। আপনারা তো ভাইয়া পুরা সংস্কৃতিমনা পরিবার। এই। ছেলে, মেয়ে, তারপর হ্যাঁ, রেহানা আপা, মানে অসাধারণ আপনাদের কম্বিনেশন পরিবারের। সবার জন্য রইল অনেক, অনেক শুভকামনা ভাইয়া। তো আপনি আম অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন ভাইয়া। সেই প্রসঙ্গে আমি যাব না। কারণ এত পুরস্কার যে সেগুলো নিয়ে কথা বলে শেষ এই। করা যাবে না। আমি শুধু আ একটা জানতে চাইবো একটা পুরস্কার সম্পর্কে যেটা ১৯৯৬ সালে পেয়েছিলেন। হ্যাঁ, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নাট্যকারের পুরস্কার যেটা পেয়েছিলেন আপনি ১৯৯৬ সালে। আমি শুধু সেই পুরস্কারটা সম্পর্কে জানতে চাইবো যে আপনি গান লিখেন, সুর করেন, চিত্রশিল্প করেন, আবার আপনি নাট্যকারও যে একজন, সে সম্পর্কে আমাদের একটু বলুন। এখন এটা তো আর আমার দোষ না, এটা না, আপনি তো বহুগুণে গুণান্বিত। আমি আমার ভীষণ গর্বিত আপনার সাথে কথা বলতে পেরে আজ। আমার বিকাশ উন্মুখ অবশ্যই ভাইয়া আপনার প্রতিভার বিকাশ দোষ। হ্যাঁ, আরো প্রস্ফুটিত হোক এটা না, আমার দোষ। ব্যাপার হচ্ছে যে ওই আমি কি বলে প্রথম আমি টেলিভিশনে যে আমি এনলিস্টেড হই জি। সেটা কিন্তু অনেক আগে। হুম। তখন আমি বরিশালে ছিলাম, ওখানে আমি ওখানে রেসিডেন্সিয়াল মডেল স্কুলে চাকরি করতে গেছিলাম, বদলি হয়ে গেছিলাম আর কি। আচ্ছা, তা এখন ওই বিষয়টা হচ্ছে যেটা ওইখান থেকে আমি একটা নাটকে পার্টিসিপেট করেছিলাম কম্পিটিশনে, সেটা আচ্ছা। টেলিভিশনের নাটক কম্পিটিশন। তো সেইখানে আমি জানতে পারলাম যে প্রায় ৫০০-র মতো নাটক জমা হয়েছিল। হুম। তো ওরা কি বলে ৪টে নাটক ওরা সিলেকশন করেছে, আচ্ছা, মানে যেটা প্রচার উপযোগী বা মঞ্চ উপযোগী হবে, ওই আচ্ছা। টিভি প্রচার উপযোগী। জি। তো সেটা পরে আলটিমেটলি আর হয়নি, কারণ আমার ওই নাটকটা একটু কি বলে সবাই বলে যে একটু কঠিন। ও আচ্ছা, আচ্ছা। ভালো একটা নাটক যেটা কম্পিটিশনে টিকে গেল, হ্যাঁ, সেটাকে ওখানকার যারা প্রডিউসার যারা আমার বাসায় আসছিলেন এবং জি। যারা আমার সাথে যোগাযোগ করেছে তারা সমস্বরে বলেছে যে কঠিন, এটা করা খুব কঠিন। তো ভালো একটা নাটক তোরা কঠিন কর না, অসুবিধাটা কোথায়? হ্যাঁ, সে হ্যাঁ, তো। তো আমার তো সেটা কোনো হ্যাঁ, দোষ না। তো সেই তো হ্যাঁ, ওনাদের লস। হ্যাঁ, সেই নাটকটা আমার প্রথম ওটাকে আমি শ্রুতি নাটকে রূপান্তরিত করে দিই। পরে আচ্ছা, রেডিওতে এটা আশরাফুল আলম করেছিলেন। আচ্ছা, আচ্ছা। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে যে যখন আমি রেডিওতে এই নাটক করলাম, এরপরে আমার কাছে নাটক চাইতে শুরু করলো সবাই। ও এখন এখন আশরাফুল আলমকে আমি বলছি ওনাকে যে, আলম ভাই আপনি আমার আর নাটক করলেন না কেন? বলে যে হুম। আপনি তো ওই স্ট্যান্ডার্ডের নাটক আরেকটিও দেননি। ও হ্যাঁ, বলে আচ্ছা, যে ওটা যে স্ট্যান্ডার্ড ছিল আরকি। তো হ্যাঁ, যাই হোক শেষ পর্যন্ত যেটা হলো যে যখন ওই রেডিও থেকে যখন একটা ওই নাটকের কম্পিটিশন, ওটা একটা কমিটি ছিল, ওরা একটা হুম, কম্পিটিশন ডাকলো। হুম। তো সেখানে আমি ওই শ্রুতি নাটকে জমা দিয়েছিলাম।
অন্ধকারে একা, এটা আমার কাছে খুবই একটা স্মরণীয় স্মৃতি। যে আমার নাটকটা ওরা যেহেতু অনেক নাটক জমা পড়েছিল, এখানে অনেক হুম, স্ট্যান্ডার্ড নাটক ছিল, হুম, ভালো হুম, নাটক। সেই জন্য অবশ্যই। ওরা করেছে কি, ওরা আর ইয়ে করেনি, ওই ফার্স্ট সেকেন্ড থার্ড এটা করেনি। শ্রেষ্ঠ আচ্ছা, শ্রেষ্ঠ ৬টা নাটক ওরা বেছে সেই আচ্ছা। ৬টা নাটক ওরা মঞ্চস্থ করেছিল, শ্রুতি হ্যাঁ, নাটককে মঞ্চস্থ করেছিল। শ্রুতির মাধ্যমে। আমি আমার আমার নাটক দেখে আমি অবাক। কেন আচ্ছা, অবাক বলি, হ্যাঁ, যে সেখানে একটা দৃশ্য ছিল হ্যাঁ, যে একটা কয়েকটা ভাই বোন একসঙ্গে থাকে। তার সর্বকনিষ্ঠ ছোট বোনটা, সে আর কি ওই ভাইদের মানে রান্না তৈরি করা, খাবার তৈরি করা হ্যাঁ, সব করতো। সবকিছু ওর হ্যাঁ, ছোট বোন, আচ্ছা, আদরের বোন। তো সে ভয় পেয়ে ওই ভেবেছিল ওর বাড়িতে ওদের হামলা হয়েছে কোনো রকম, হুম, ওই রায়োটিয়ার্সদের হামলা। তো ও আচ্ছা। ভয় পেয়ে তখন সে সুইসাইড করে। তো ও ওটা আমার নাটকের মধ্যে সে বর্ণনা ছিল এবং ডায়ালগ ছিল যে ওই ওর পা মানে অন্ধকারের মধ্যে ওরা বোনটাকে খুঁজে বেড়াচ্ছে, যে আচ্ছা, কোথায় গেলি তুই, কোথায় গেলি, সবাই খুঁজতেছে, বোনটা নেই। তো হ্যাঁ, তখন একজনের ওই ওর ঝুলন্ত পাটা একটা ভাইয়ের মুখের মধ্যে মুখে লাগে, লাগে। ও তখন সে বুঝতে পারে যে ও ঝুলছে। হ্যাঁ, হুম, এইটা ওরা নাটক কিভাবে করলো আমি তো অবাক হয়ে গেলাম। এবং সত্যি বলতে কি, আমি তো ওই নাটকের নাট্যকার। তা হুম, আমি দেখতে পাচ্ছি যে ওখানে ঝুলন্ত লাশ, হুম, কিন্তু ওরা তো ছিল না ওখানে। না, ওরা তো শুধু মাইক্রোফোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে করলো। হ্যাঁ, 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 হ্যাঁ। তো যাই হোক আর কি, আমি খুব খুশি। তা সেইখানে ওইভাবে আমি পার্টিসিপেট করাতে ওরা আমাকে পুরস্কৃত করে। বাহ! দারুণ। এই হচ্ছে আমার নাটকের। হ্যাঁ, নাট্যকার হিসেবে আপনার প্রাপ্তি। তো ভাইয়া আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে অলরেডি আমাদের সময় পার হয়ে গিয়েছে। তো আমি আপনার কাছে লাস্ট প্রশ্নটা করতে চাই, তারপর আমরা অনুষ্ঠানের সমাপ্তি টানছি। তো সৃজনশীল বাধা অতিক্রম করার জন্য আপনি কি কোনো কৌশল ব্যবহার করেছেন? তার সম্পর্কে আমাদের নতুন প্রজন্মকে কি উপদেশ দিবেন? না, সৃজনশীল কাজের তো বাধা হচ্ছে পরিবেশ। হুম, পরিবেশ মানুষকে আহত করতে পারে, পরিবেশ মানুষকে যন্ত্রণাবিদ্ধ করতে জি, পারে। হুম, তো বিষয়টা হচ্ছে যে সৃজনশীল মানুষেরা এরকমই, যারা সৃজন শিল্পী, যারা সৃজনশীল লেখক, হুম, হ্যাঁ, যারা যাই হোক, তারা ওই যে বাধাগ্রস্ত যে পরিস্থিতিটা, জি, হ্যাঁ, সেইখান থেকেই কিন্তু তারা আবার সৃষ্টি করার রসদ পেয়ে যায়। হুম, বাধা দিলে বাঁধবে লড়াই, মরতে হুম, হবে। এটা কার লাইন? বাধা দিলে বাঁধবে লড়াই, বাধা দিলে বাঁধবে লড়াই, মরতে হবে না লড়তে হবে, মরতে হবে। মরতে হবে। রবীন্দ্রনাথের। রবীন্দ্রনাথ ঠাকুরের ও তার আচ্ছা। মানেটা কি? তার মানে হচ্ছে যে বাধাটা কোনো বিষয় না সৃজনশীল হুম, কাজ। হ্যাঁ, বাধাটা কোনো বিষয়ই নয়। তবে সবাই মনোসংযোগ করতে পারেন না। আমি চাইবো যে যারা তরুণ, যারা কম বয়স্ক, নতুন প্রজন্ম, হ্যাঁ? যেমন একটা বড় বাধা, একটা বিষয় আমরা এড়িয়ে গেছি, আমাদের কথায় আসেনি। সেটা জি, হচ্ছে যে এই মুক্তিযুদ্ধের স্মৃতি, মুক্তিযুদ্ধের বিষয়টা। আমার লেখা পড়েছি আমি, ঠিক আছে। তো সেখানে এইটা একটা বিষয় আছে যে আমরা সৃজনশীল কর্মকাণ্ডের সাথে যারা যুক্ত, তাদের কাছ থেকে এখন আমরা সবচেয়ে বড় যে দাবিটা আমাদের, তার জি, বয়স যাই হোক, ৮০ বছর বয়সের লেখক হতে পারেন, আবার ১৮ বছর বয়সের তরুণ হতে পারেন, হুম, বা যুবক যারা কাজে আছে, তাদেরকে ওই সৃজনশীল কাজের মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসটাকে স্ট্যাবলিশ হুম, করার কাজটা করতে হবে। জি, জি, অবশ্যই। এইটুকু আমি চাই, এবং এটা কোনো বাধার কিচ্ছু না। হুম, বিনা অস্ত্র, হ্যাঁ, রবীন্দ্রনাথের ওই গানের লাইনে আছে যে বিনা অস্ত্রে আমাদের লড়তে হবে। জি, সে অস্ত্রই যে লাগবে তা নয়, কথা হচ্ছে যে লড়াইটা চালিয়ে যেতে হবে। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, এটা আমার একটা গানের লাইন। এটা দিয়েই আমি আজকে আমার কথা শেষ করলাম। আচ্ছা।
অনেক ধন্যবাদ ভাইয়া। আমাদের যে কমেন্টস গুলো এসছে আজকে দর্শকরা ছিলেন আমাদের সাথে, অনেক দর্শক দেখেছেন অনুষ্ঠান। দর্শকদের কাছে আমাদের কৃতজ্ঞতা আদায়ের ভাষা নেই। আমরা অত্যন্ত আনন্দিত যে আপনারা এতটা সময় আমাদের সাথে ছিলেন। তো আমি একটু কমেন্টস গুলো কুইকলি পড়ে যাচ্ছি ভাইয়া। আমাদের সাথে ছিলেন রেহানা সুলতানা, আই এম অলসো ওয়াচিং। তারপরে ছিলেন মাহমুদ শাহ কুরেশি, শুভকামনা। তারপরে ছিলেন জেসমিন মুক্তা, শুভকামনা স্যারের জন্য। তারপরে রেহানা সুলতানা, খুব সুন্দর ইন্টারভিউ চলছে। তারপরে হচ্ছে ট্রিও আর্টস, অতিথিকে অনেক অনেক কৃতজ্ঞতা ট্রিও আর্টসের সাথে সংযুক্ত হবার জন্য, খুব এনজয় করছি। তারপরে আরো ছিলেন নওরিন, তারপরে ছিলেন আলী তারেক, পারভেজ শাজল, অসাম। তারপর ট্রিও আর্টস আবার বলছে দারুণ শব্দচয়ন এবং অসাধারণ কণ্ঠ, গানের পরিপ্রেক্ষিতে বলেছে। তারপর চিত্রা সুলতানা ওয়াচিং। তারপরে রয়েছিলেন ফরিদা আহমেদ আছেন, ভালো লাগছে। তারপরে রয়েছেন সালাউদ্দিন কুটু, দেখছি। আসাফুদ্দুল্লাহ বাহার, খুব সুন্দর, শুভকামনা রইল। তারপরে রয়েছেন আলী ফামিদা ময়ূরী, লটস অফ রেসপেক্ট অ্যান্ড লাভ ফর এ স্কলার লাইক ইউ। অফকোর্স অফকোর্স। হ্যাঁ, তো ভাইয়া অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ আমাদের সাথে আপনাকে সংযুক্ত হবার জন্য। আমি আবারও বলছি, আমি অত্যন্ত আনন্দিত আপনার সাথে কথা বলতে পেরে এবং অত্যন্ত গর্বিত। তো আশা করি আপনি আপনার শিল্পকর্ম চালিয়ে যাবেন এবং আপনার যে 4টি বইয়ের পাণ্ডুলিপি রয়েছে, আপনি যেগুলো পাবলিশ করবার চিন্তা করছেন, আশা করছি আপনি সেগুলো পাবলিশ করবেন সুন, আমরা পড়ার সুযোগ পাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন ভাইয়া। আর দর্শকদের উদ্দেশ্যে কি কিছু বলতে চান আপনি? হ্যাঁ, সবাইকে আমার ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আর একটু একটু ঘরোয়া ফরম্যাটে হয়েছে আর কি। জি, উপস্থাপনাটা ছিল খুব গুরুগম্ভীর, আর আমি কথা বলার সময় একটু নিজের মধ্যে চলে গিয়েছিলাম আর কি। না না, এটাই কথাটা আমি মানে ট্রেয়ার্সের যে চাহিদা, সেটা কতটুকু আমি পূরণ করতে পারলাম আমি জানি না। তবে আমি খুব আনন্দিত হয়েছি বিষয়ে আমাকে এইরকম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আমরা কৃতজ্ঞ ভাইয়া। তো দর্শক, the artist's world is limitless. It can be found anywhere, far from where he lives or a few feet away. It is always on his doorstep. ওয়ার্ল্ড ফেমাস ফটোগ্রাফার অ্যান্ড ফিল্মমেকার পল স্ট্র্যান্ড বলেছিলেন যে আমাদের আজকের অতিথির ক্ষেত্রে ভীষণভাবে প্রযোজ্য। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে শীঘ্রই। আজকের মতো বিদায়।